হাসপাতালের সাদা দেয়াল, ওষুধের উৎকট গন্ধ থেকে মুক্তি পেল ফারহানের মুক্তি মেলেনি যন্ত্রণার হাত থেকে। আজ 3 দিন হলো সে বাড়িতে ফিরেছে, কিন্তু বিছানাই এখন তার একমাত্র জগৎ। ভয়াবহ অ্যাক্সিডেন্টে ফারহানের বাঁ পাটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ডাক্তার সাফ জানিয়ে দিয়েছেন আগামী কয়েক মাস তাকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে। সামান্য চলাফেরা করতে হলেও তাকে এখন বগলের নিচে গুজে নেওয়া সেই অ্যালুমিনিয়ামের ক্রাস বা লাঠির ওপর ভর দিতে হয়, যাকে গ্রাম্য ভাষায় অনেকে স্কেচ বলে থাকে। সেই স্ক্রাচে ভর দিয়ে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাথরুম পর্যন্ত যায়। হাসপাতালের বিল বাবদ প্রায় 15,000 টাকা খরচ হয়েছে, আর ফেরার সময় আরো 5,000 টাকার ওষুধ কিনতে হয়েছে। এই পুরো টাকাটাই দিয়েছে সেই গাড়ির মালিক, যার সাথে ফারহানের ধাক্কা লেগেছিল। ফারহানের পকেটে তখন 1 আনা পয়সাও ছিল না। অন্যের দয়ে জীবন বাঁচিয়ে বাড়িতে আসার পর ফারহান ভেবেছিল একটু শান্তিতে বিশ্রাম নেবে, কিন্তু দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। বাড়িতে আসার পর ফারহান যেন আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে। শরীরের যন্ত্রণার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে মনের যন্ত্রণা, যার মূলে রয়েছে তৃষ্ণা। তৃষ্ণার মধ্যে এখন এক আমূল পরিবর্তন। ফারহান বিছানায় পড়ে কাতরাচ্ছে, অথচ তৃষ্ণার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। বিকেলের মরা রোদ জানলা দিয়ে ফারহানের ওপর এসে আছড়ে পড়েছে। শরীরের ব্যথার চেয়েও পেটের ভেতরকার মোচড়টা এখন বেশি কষ্ট দিচ্ছে তাকে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে তৃষ্ণা খুব যত্ন করে চোখে গাঢ় কাজল দিচ্ছে। ফারহান অনেকক্ষণ ধরে তার দিকে তাকিয়ে থেকে ধরা গলায় বলল, তৃষ্ণা, বড্ড খিদে লাগছে গো। পেটের ভেতরটা কেমন জানি করছে। তৃষ্ণা কাজল দেওয়া থামিয়ে আর চোখে একবার ফারহানের দিকে তাকালো। কপালে বিরক্তির ভাঁজ তুলে বলল, দুপুরে তো 1 থালা ভাত খাইলা, এর মধ্যে আবার খিদা কিসের? সারাক্ষণ খালি তোমার খিদাই লাগে? মানুষের পেটে বাচ্চা থাকলেও তো এত ঘন ঘন খায় না। ফারহান বিনীত স্বরে বলল, ডাক্তার হাই ডোজের অ্যান্টিবায়োটিক দিয়েছে তো। ওষুধগুলোর গরমে শরীর শুকিয়ে আসে আর খিদে পায়। একটু কিছু খাইতে দিলে ভালো হইতো। তৃষ্ণা এবার ঘুরে দাঁড়ালো, কড়া গলায় বলল, এখন খেলে রাতে কি খাইবা শুনি? ঘরে তো আর চাল ডালের পাহাড় নাই। আর এখন যদি খাইয়ে দিই তবে রাতে আবার কে রাঁধবে? আমার তো আর ওসবের সময় নেই। ফারহান একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, সময় নেই কেন? কোথাও যাইবা নাকি? তৃষ্ণা উত্তর না দিয়ে আবার আয়নায় মন দিল। আজ সে শাড়ি পরেনি, তার বদলে পরেছে একটা আঁটোসাঁটো আধুনিক 3 পিস, চুলগুলো পিঠের ওপর ছাড়া, কপালে একটা বড় লাল টিপ, ওড়নাটা দায়সারা ভাবে গলার একপাশে ঝোলানো। তাকে দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে সে বিবাহিত একজন নারী। ফারহান তীক্ষ্ণ চোখে তার সাজগোজ দেখে বলল, এত সাজগোজ করে কোথায় যাচ্ছ তুমি? শরীরটা আমার ভালো না, এ অবস্থায় আমারে একা রেখা কোথায় যাবে? ঘুরতে যাচ্ছি। কেন, যাওয়া নিষেধ নাকি? তৃষ্ণা লিপস্টিকটা ঠোঁটে বুলিয়ে নিল। ফারহানের ভেতরে এবার সন্দেহের বীজ বাষ্প দানা বাঁধল। সে ক্রাচে ভর দিয়ে ওঠার চেষ্টা করতে করতে বলল, কিসের ঘোরাঘুরি? আর কার সাথেই বা যাও? এই সন্ধ্যায় সাজুগুজু করে বাইরে যাওয়ার কি দরকার? তৃষ্ণা এবার অগ্নিশর্মা হয়ে ফিরে তাকালো। তার গলার স্বর সপ্তমে চলল, খবরদার ফারহান, আমাকে একদম জেরা করতে আসবা না। তোমার মতো এক পঙ্গু লোকের সাথে যে আমি এখনো ঘরে আছি, এটাই তো তোমার ভাগ্য। এই পচা ঘরে সারাদিন বসে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসে। তুমি তো এখন অচল, তোমার সাথে বসে থাকলে কি আমার পেট ভরবে, না মন ভরবে? তৃষ্ণার প্রতিটি শব্দ যেন ফারহানের বুকে চাবুকের মতো আছড়ে পড়ল। সে স্তব্ধ হয়ে কিছু বলতে চাইল, কিন্তু তৃষ্ণা থামল না। সে হাত ব্যাগটা কাঁধে ঝুলিয়ে কড়া স্বরে বলল, বেশি প্রশ্ন করবে না। মেজাজ খারাপ করলে কিন্তু একবারে চলে যাব। তখন 1 গ্লাস পানি দেওয়ার মানুষও খুঁজে পাবে না। ঘরে বসে ওষুধ খাও আর ঘুমাও। তৃষ্ণা গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় দরাম করে দরজাটা লাগিয়ে দিয়ে গেল, যার শব্দে ফারহান কেঁপে উঠল। ফারহান ফেল করে বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে দুফোঁটা তপ্ত জল গড়িয়ে পড়ল। এই তৃষ্ণার জন্যই সে এত কিছু করেছে। বিছানার পাশে পড়ে থাকা সে অ্যালুমিনিয়ামের ক্রাস দুটো যেন তাকে বিদ্রূপ করছে। ফারহান বুঝতে পারল সে এক চরম ভুলের মাসুল দিচ্ছে, কিন্তু সেই মাসুল যে এত ভয়ানক হবে তা সে কল্পনাও করেনি। আজ সে পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছে, অথচ 1 গ্লাস পানি দেওয়ার মতো কেউ নেই। পায়ের প্লাস্টারে মোড়ানো অংশটা এখন টনটন করছে। ফারহান দাঁতে দাঁত চেপে সহ্য করার চেষ্টা করলো। তার মনে হলো
বেলির অভিশাপ বোধহয় তাকে গ্রাস করতে শুরু করেছে। বিছানার পাশে রাখা সেই ক্রাশ দুটোর দিকে তাকিয়ে ফারহানের চোখে জল এলো। শরীরের অক্ষমতা, তৃষ্ণার এই চরম অবহেলা, ফারহানের সহ্যের সীমা আজ ছাড়িয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে সে শুধু পঙ্গু হয়নি, সে আসলে এক বিশাল ভুল গর্তে পা দিয়েছে, যেখান থেকে ফেরার পথ এখন অনেক ঝাপসা। তৃষ্ণা চলে যাওয়ার আধ ঘন্টা পরেই দরজায় আবার কড়া নাড়ার শব্দ হলো। ফারহান ভাবলো তৃষ্ণা কি কিছু ফেলে গেল, কিন্তু না। দরজা খুলতেই দেখলো এক ডাক পিয়ন দাঁড়িয়ে আছে। তার হাতে একটি হলদে খাম এবং সাথে একটি লাল রঙের কার্ড। পিয়ন কর্কশ গলায় বলল, ফারহান সাহেবকে আপনার একটা রেজিস্ট্রি করা চিঠি আছে। এই লাল কার্ডটা একটা সই করে দেন। ফারহান অবাক হয়ে কাঁপা কাঁপা হাতে সই করে দিল। পিয়ন চলে যাওয়ার পর সে খামটা নিয়ে বিছানায় ফিরে এলো। খামটা খুলতেই তার চোখের সামনে বড় বড় অক্ষরে লেখা, লিগাল নোটিশ, মানে আইনি নোটিশ। নিচে একজন আইনজীবীর সিল ও স্বাক্ষর। ফারহানের বুকটা ধক করে উঠল। নোটিশের ভাষাগুলো পড়তে লাগলো। আমার মক্কেল মোসাম্মদ বেলি রহমানের পক্ষ হইতে আপনাকে জানানো যাইতেছে যে আপনি তাহাকে বিনা কারণে এবং দেনমোহর পরিশোধ ব্যতিরেকে লোক সম্মুখে তালাক প্রদান করিয়াছেন। অত্র নোটিশ প্রাপ্তির 15 দিনের মধ্যে দেনমোহরের 2 লক্ষ টাকা এবং আপনার কন্যা ফিওনার মাসিক ভরণ পোষণ বাবদ নির্দিষ্ট অঙ্কের টাকা পরিশোধ করিতে হইবে। অন্যথায় আপনার বিরুদ্ধে পারিবারিক আদালতে মামলা দায়ের করা হইবে, যাহার যাবতীয় খরচ ও দায়ভার আপনার উপর বর্তাইবে। ফারহান ধপাস করে সোফায় বসে পড়ল। তার মাথার ভেতরটা যেন ঝিমঝিম করছে। এই নোটিশের অর্থ হলো বেলির পেছনে এখন রাষ্ট্র এবং আইন দাঁড়িয়ে আছে। নোটিশের নিচে ছোট করে লেখা কিছু ধারা ফারহানকে আরো আতঙ্কিত করে তুলল। সেখানে বলা হয়েছে, দেনমোহর হলো স্ত্রীর একটি আইনি ঋণ। এই ঋণ শোধ না করলে আদালত কেবল তার স্থাবর সম্পত্তি, যেমন এই ঘর বা আসবাবপত্র ক্রয়ই করবে না, বরং পাওনা পরিশোধে ব্যর্থ হলে তাকে কারাদণ্ড ভোগ করতে হতে পারে। ফারহান বিড়বিড় করে বলল, 2 লাখ টাকা? আমার পকেটে এখন ওষুধের 5টা টাকাও নাই। আমি 2 লাখ টাকা কই পাবো? আর জেল, আমি এই পঙ্গু শরীর নিয়ে জেল খাটবো? ও আল্লাহ! তৃষ্ণা যখন ফিরে আসবে তখন এই নোটিশ দেখলে কি লঙ্কা কান্নটাই না বাঁধবে। ফারহান বুঝতে পারল সে এখন আক্ষরিক অর্থেই এই চোরাবালিতে আটকে গেছে। একদিকে পঙ্গু শরীর, অন্যদিকে তৃষ্ণার অবহেলা, আর এখন এই আইনি খাড়া। বেলি তাকে ক্ষমা করেনি, সে তার অধিকার আদায়ের লড়াই শুরু করে দিয়েছে। ফারহানের মনে হলো কাগজের টুকরোটি আসলে তার কৃতকর্মের এক মরণ কামড়। সে ফ্যালফ্যাল করে জানালার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। আজ রাতটা তার জন্য বড় দীর্ঘ হতে চলেছে। আইনি নোটিশটা হাতে পাওয়ার পর থেকে ফারহানের মনে হচ্ছিল অদৃশ্য কিছু তাকে পিষে ফেলছে। বুকের ভেতরটা এমন ভাবে চেপে ধরছিল যে দম বন্ধ হয়ে আসার উপক্রম। খোলা হাওয়ায় একটু বুক ভরে শ্বাস নেওয়ার জন্য সে ক্রাচে ভর দিয়ে অতি কষ্টে ঘরের বাইরে বের হলো। কিন্তু বাইরে বের হয়ে সে যা দেখলো তাতে তার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। বস্তির সেই চিপা গলির মোড়ে একটা ছায়া মতো জায়গায় দাঁড়িয়ে আছে দুজন। একটি মেয়ে একটি ছেলেকে বেশ নিবিড় ভাবে জড়িয়ে ধরে আছে। ছেলেটির মুখ দেখা না গেলেও মেয়েটিকে চিনতে ফারহানের 1 সেকেন্ডও সময় লাগলো না। এ যে তার বর্তমান স্ত্রী তৃষ্ণা। দিনে দুপুরে সবার চোখের আড়ালে এ কি লীলা শুরু করেছে সে? ফারহানের রক্ত মাথায় চড়ে গেল। যে তৃষ্ণার জন্য সে তার দুধের শিশু আর সতীসাধ্যী স্ত্রীকে এক কাপড়ে ঘর থেকে বের করে দিয়েছিল, সে তৃষ্ণা আজ অন্য পুরুষের বুকে। রাগে ঘৃণায় কাঁপতে কাঁপতে ফারহান সেখানে গিয়ে হাজির হলো। ফারহানকে হঠাৎ সামনে দেখে তৃষ্ণা ভরকে গিয়ে ছিটকে সরে দাঁড়ালো। তার চোখে মুখে ধরা পড়ে যাওয়ার আতঙ্ক। আমতা আমতা করে সে বলল, তো তুমি তুমি তো বাথরুমেও একা যাইতে পারো না, বাইরে কেমনে আসলা? ফারহান দাঁতে দাঁত চেপে বলল, এসেছে বলেই তো নিজের চোখে তোমার এই নোংরামি দেখতে পারলাম। কে এই লোক? জবাব দাও। তৃষ্ণা নিজেকে সামলে নিয়ে ফারহানকে ধমক দিয়ে বলল, তুমি ঘরে যাও তো, এখানে সিন ক্রিয়েট করবা না। তখন এই অচেনা লোকটা তৃষ্ণার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে প্রশ্ন করল, তৃষ্ণা, এই ল্যাংড়া লোকটা আবার কে? তৃষ্ণা এক মুহূর্ত সময় না নিয়ে নির্লজ্জের মতো লোকটার দিকে তাকিয়ে বলল, আরে না না, এইটা আমার এক দূর সম্পর্কের ভাই, গ্রাম থেকে আসছে চিকিৎসা করাইতে। তুমি এখন যাও তো, পরে কথা কমনে। ফারহান স্তব্ধ হয়ে গেল। নিজের কানে যা শুনলো তা যেন বিশ্বাস করতে পারছিল না।
তার বৈধ স্বামীকে সে আজ এক নিমিষে পরকীয়া প্রেমিকের কাছে ভাই বানিয়ে দিল। ছি, মানুষ কতটা নিচে নামতে পারে। তৃষ্ণা দ্রুত ছেলেটিকে বিদায় করে দিয়ে দিল। আশেপাশে লোকজন উকিঝুঁকি মারছে দেখে সে আর সেখানে দাঁড়ালো না। ফুঁসতে ফুঁসতে ভেতরে ঢুকলো। ফারহানও টলতে টলতে ঘরের ভেতর ঢুকলো। তার সারা শরীর ঘামছে। ঘরে ঢুকতেই ফারহান চিৎকার করে উঠল, তৃষ্ণা, তুমি আমাকে তোমার প্রেমিকের কাছে ভাই পরিচয় দিলা? বিছানায় যার সাথে শোও তাকে বলো ভাই? তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? তৃষ্ণা তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বেশ নির্বিকার ভঙ্গিতে নিজের ওড়না ঠিক করছিল। গালে তখন ফারহানের দেওয়া চরের লাল দাগ স্পষ্ট হয়ে আছে। টেবিলের ওপর পড়ে থাকা হলদে খামটা ছোঁ মেরে তুলে নিল। ভেতরে থাকা আইনি নোটিশটা দ্রুত পড়ে তার মুখটা বাঁকা হয়ে গেল। তৃষ্ণা বিদ্রুপের হাসি হেসে বলল, নোটিশ আইছে তোমার নামে? তোমার সেই সত্যি বউ তো দেখি চাল চালছে। ফারহান অবসন্ন গলায় বলল, হ্যাঁ, বেলি পাঠাইছে। 2 লাখ টাকা দেনমো দাবি করছে, ফিওনার ভরণ পোষণ সহ। সময় দিছে 15 দিন। টাকা না দিলে জেল জরিমানা সব হইব। কাগজে তো তাই লেখা। তৃষ্ণা শব্দ করে হেসে উঠল, 2 লাখ টাকা? পকেটে 2 পয়সা নাই, আর দেনমো দিবা 2 লাখ? জেলে যাওয়াই তোমার কপালে আছে ফারহান। ফারহান একটা দীর্ঘশ্বাস ফেলে ম্লান হাসল। ভাগ্যে যা আছে তাই হইব, এর চেয়ে বেশি আর কি হইতে পারে। তৃষ্ণা তার সাজগোছের ব্যাগটা গুছিয়ে নিতে নিতে কর্কশ গলায় বলল, তোমার ভাগ্যে যা আছে হোক, আমার ভাগ্য আমি তোমার লগে নষ্ট করুম না। ফারহান এবার তাচ্ছিল্যের হাসি হাসল। ভাগ্য আর নষ্ট করবা কি? দিব্যি স্বামী থাকতে পরকীয়া চালায় যাইতেছ। মানুষের কাছে স্বামী পরিচয় দিতে লজ্জা পাও। ভাগ্য তো তুমি অনেক আগে নষ্ট করছো। তৃষ্ণা এবার বাঘিনীর মতো গর্জে উঠল। মুখ সামলায় কথা ক ফারহান। পরকীয়া করি তো তোমার কি? তুমি যখন দুধের বাচ্চা আর বউ থাকতে আমার লগে প্রেম করছো, বিয়া করছো, তখন তোমার চরিত্র কই আসছিল? নিজের অনেক বড় সতী মনে হইতাছে নাকি? আমারে ছি দাও কোন মুখে? ফারহানের মুখে আর কোনো কথা শুনল না। তবে ফারহান সে জায়গায় দাঁড়িয়ে সজোরে তৃষ্ণার গালে চর বসালো। তৃষ্ণা গালে হাত দিয়ে অগ্নিশর্মা হয়ে আছে। শালার ল্যাংড়া, তুই আমার গায়ে হাত তুললি? দেখ এর ফল কি হয়। তোর সাথে যে আছি এটাই তো তোর সাত কপালের ভাগ্য। কদর না কইরা উল্টা মারলি তো। লাথি মারি তোর মতো ল্যাংড়া রে। তৃষ্ণা গট গট করে আলমারি খুলে নিজের কাপড় চোপড় বের করতে লাগলো। ফারহান বলল, কাপড় কেন বের করতেছ? কোথায় যা তুমি? তৃষ্ণা ব্যাগে কাপড় ঠাসতে ঠাসতে বলল, যাইতাছি মানে চইলেই যাইতাছি। তোমার এই পচা ঘরে পইরা থাকার শখ আমার নাই। ফারহান স্তব্ধ হয়ে বলল, সুখের সময় পাশে থাকতে পারলা, আর আজ আমার এই দুঃখের দিনে পাশে থাকবা না? তোমার কথা শুনেই তো আমি বেলিরে তালাক দিছি। আমার সব শেষ করছি তোমার জন্য। তৃষ্ণা এবার আঙুল উঁচিয়ে নির্লজ্জের মতো বলল, তালাক দিছো তো আমার কি? তুমি আমারে সুখের আশা দিছিলা। এখন না পারো বিছানায় সুখ দিতে, না পারো টাকা পয়সার সুখ দিতে। শরীরটাও গেছে, পকেটও খালি, উপরে আবার পুলিশের ভয়, জেলেও যাইবা। তোমার লগে থাকলে আমিও না ফেসে যাই। আবার আজকে আমার গায়ে হাতও তোলা হইছে। কোন দুঃখে তোমার লগে থাকুম? আমি চললাম আমার পথে। ফারহানের 2 চোখ বেয়ে তপ্ত জল গড়িয়ে পড়ল। তৃষ্ণা ব্যাগটা কাঁধে নিয়ে দরজার দিকে যাবার আগে থমকে দাঁড়ালো। তাচ্ছিল্য ভরে বলল, ভাগ্যিস কবুল পয়রা বিয়া করছিলাম শুধু, কোনো কাবিন করি নাই। শোন, তুই এখনই আমারে তালাক দিয়ে মুক্ত কর। আমি আমার প্রেমিকের কাছে চইলা যাইতেছি। ফারহান যেন জীবন্ত লাশে পরিণত হলো। তার চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। এই তৃষ্ণার সাথে তার পরিচয় হয়েছিল ফোনের মাধ্যমে। দিনগুলোতে যখন ফিওনা রাতে কাঁদতো, বেলি বাচ্চাকে নিয়ে ব্যস্ত থাকতো, ফারহানের তখন ঘুম ভেঙে মেজাজ খারাপ হতো। সেই বিরক্তির মাঝে সে মোবাইল হাতে নিত। এক রাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তৃষ্ণার সাথে কথা শুরু। ধীরে ধীরে সেই মায়াবী কণ্ঠ আর ফোনের স্ক্রিনে দেখা তৃষ্ণার সৌন্দর্যে সে এমন ভাবে মোহগ্রস্ত হয়ে পড়েছিল যে নিজের সাজানো সংসারটাকে তুচ্ছ মনে হয়েছিল। তৃষ্ণা বলেছিল তার মা ছাড়া দুনিয়ায় কেউ নেই, সে খুব অসহায়। ফারহান ভেবেছিল তাকে বিয়ে করে সে উদ্ধার করছে, তাকে খুব ভালোবাসে। অথচ আজ সব স্পষ্ট, তৃষ্ণা তাকে ভালোবাসেনি, ভালোবেসেছিল তার সক্ষমতা আর টাকাকে। আজ ফারহান যখন সব হারিয়ে নিঃস্ব, তখন সে অসহায় তৃষ্ণা তাকে পঙ্গু অবস্থায় মাঝপথে ফেলে চলে যাচ্ছে। বলা বাহুল্য, বেলির সাথে সংসার চলাকালীনই ফারহান তৃষ্ণার সাথে ফোনা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছিল।
গভীর রাতে যখন শ্রান্ত বেলি ফিওনাকে নিয়ে ঘুমিয়ে পড়তো, ফারহান তখন ফোনের ওপাশে তৃষ্ণার মায়াবী জালে বন্দী হতো। সেই ফোন থেকে শুরু হওয়া সম্পর্ক গড়ায় সামনাসামনি দেখায়, আর তারপর শরীরই লেনা দেনায়। তৃষ্ণা মূলত সেই বিছানার সুখই ধরা দিয়েছিল। ফারহানের সক্ষমতা আর পকেটের টাকা তখন তাকে অন্ধ করে রেখেছিল। কিন্তু আজ ভাগ্য বিড়ম্বনায় ফারহান পঙ্গু। শরীরে সেই তেজ নেই, পকেটে সেই জোর নেই, না শারীরিক না মানসিক কোনোভাবেই তৃষ্ণাকে সুখী করার ক্ষমতা এখন আর তার নেই। ডাক্তার বলেছে এই পা স্বাভাবিক হতে বহু সময় লাগবে। আদৌ হবে কিনা তাও নিশ্চিত নয়। তৃষ্ণা যে আগাগোড়ায় স্বার্থপর ছিল, আজ বিপদের মুখে তা নগ্নভাবে প্রকাশ পেল। তৃষ্ণা খাটে বসে শেষবারের মতো নিজের ব্যাগটা গুছিয়ে নিচ্ছিল। ফারহান কাঁধ সরিয়ে কোনো মতে হেসড়ে হেসড়ে তৃষ্ণার পায়ের কাছে গিয়ে পড়ল। দুই হাত দিয়ে তৃষ্ণার পা জড়িয়ে ধরে বুক ফাটা আর্তনাদ করে বলল, তৃষ্ণা যেও না, এ অবস্থায় আমাকে ফেলে যেও না। রাগে একটা চর না হয় দিছি। আমার বউ বাইরে পরকিয়া করছে আমার অসুস্থতার সুযোগে। এটা আমি কেমনে মানবো বলো? একটু বোঝার চেষ্টা করো। সব বাদ দিয়ে সংসারে মনোযোগ দাও। আমি তো তোমাকে খুব ভালোবাসি, তাই না বলো? আর আমি যে তোর বউরে মাইনা নিছি, সতীন নিয়ে সংসার করছি, ওইটা কই যাইব? সব বাদ। তোর সাথে থাইকা আমি আমার ভবিষ্যৎ জৈবন নষ্ট করতে পারবো না। আমি বুঝে গেছি তুই আমারে টাকা না শারীরিক সুখ কোনোটাই দিতে পারবি না। আর সুখ না পাইলে কেন থাকবো ক? আমার দাম আছে। আমি তোর মতন ল্যাংড়া বা অক্ষম না। ফারহান এবার আকুতি ভরা কণ্ঠে বলল, তুমি তো জানো এই দুনিয়ায় এখন আমার আর কেউ নেই। আমি আর কার কাছে থাকবো? তৃষ্ণা এক মুহূর্তের জন্য বিচলিত হলো না। সে পা ঝামটা মেরে ফারহানের হাত সরিয়ে দিল, যেন কোনো নোংরা আবর্জনা তাকে স্পর্শ করেছে। ব্যাগটা শক্ত করে হাতে তুলে নিয়ে সে তাচ্ছিল্যের সুরে বলল, শোন ফারহান, পরিষ্কার কথা, বিছানায় সুখ নেই, টাকা পয়সার সুখও দিতে পারছো না। তোমার কাছে থাকা মানে জীবন্ত মরে থাকা। এমনিতে টাকার জন্য জেলে যাইবা, তখন তো আমি এমনিতেও একা হয়ে যাবো। জামই যখন তবে আগে ভাগেই যাই, না হয় সুদীপ্তা হাতছাড়া হয়ে যাবে। ও আমার জন্য মরে অপেক্ষা করছে। ভাবছিলাম তোর লগে থাকমু, এক সময় তো অনেক সুখ দিছ। সুস্থ হইলে তো হইছই, মাঝখানে দুই চারটা প্রেম করলেও করতাম, কিন্তু এখন যা দেখলাম তুই তো যাবি পুলিশে। সব অন্ধকার। ভালোই হয়েছে এতদিন লুকিয়ে লুকিয়ে প্রেম করছিলাম, এখন সবটা জানলি তো। গেলাম আমি। আমার আশা আর করবি না। যা সর ল্যাংড়া কোনখানের। ফারহানের মুখে আর কোনো শব্দ সরল না। ফারহানের বুকটা ভেঙে চুরমার হয়ে গেল। যে তৃষ্ণার জন্য সে তার ফুটফুটে মেয়েটার ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল, সেই তৃষ্ণা আজ তাকে ভয় দেখিয়ে অন্য পুরুষের হাত ধরতে দ্বিধা করল না। তৃষ্ণার পেছন ফিরে তাকালো না। দামি পারফিউমের কড়া গন্ধ ছড়িয়ে সে ফারহানের সামনে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ফারহান মেঝের ওপর মুখ থুবড়ে পড়ে রইল। সে ঝাপসা চোখে দেখল তার সাজানো স্বপ্নের ধ্বংসাবশেষ। তার চোখের সামনে নিজের পরিণতি আজ স্পষ্ট। যে মিথ্যে আনন্দের মোহে সে নিজের ঘর ভেঙেছিল, সেই মোহ আজ তাকে পথের ভিখারি বানিয়ে দিয়ে গেল। একে কি তবে বলে প্রকৃতির বিচার? সকাল সকাল তপ্ত রোদ মাথায় নিয়ে বেলি টিউশনি শেষ করে ফিরল। শরীরটা বড্ড ক্লান্ত, কিন্তু বসার জো নেই। তাড়াহুড়ো করে দুমুঠো খেয়ে ফিওনাকে দেখে সে ছুটল কুরিয়ার অফিসের দিকে। আজ বেশ কয়েকটা পার্সেল রিটার্ন এসেছে। অনলাইনে কাজ করা দেখতে সহজ মনে হলেও ঝামেলা কম নয়। কেউ ঠিকানা ভুল লেখে, কেউ আবার পার্সেল রিসিভ করে না, ডেলিভারি ম্যানের ফোন তোলে না। এই রোদের মধ্যে বারবার কুরিয়ার অফিসে দৌড়ানো বেলির জন্য এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। এদিকে আয়েশার আজ ছুটি। সে ঘরে ফিওনাকে নিয়ে মেতে আছে। একটা ছোট প্লাস্টিকের বল নিয়ে দুজনে খেলছিল। হঠাৎ বলটা ফিওনার গায়ে একটু জোরে লাগতেই মেয়েটা উ করে শব্দ করে উঠল। ফিওনার মাড়িতে নতুন একটা ছোট দাঁত গজিয়েছে। সেই ছোট্ট সাদা দাঁতটুকু দেখিয়ে ঠোঁট উল্টে সে এমন ভাবে কান্না শুরু করলো যে আয়েশার দেখতে ব্যস্ত হয়ে পড়ে। আয়েশা খুব আবেগী হয়ে সে দৃশ্যটা কিছুক্ষণ দেখলো। ফিওনা কাঁদলে ওকে একদম বেলির মতো লাগে। কি আদরে মিষ্টি বাচ্চা। বেলি কড়া করে বলে দিয়েছে ফিওনার সামনে যেন আয়েশা আঞ্চলিক বা অশুদ্ধ ভাষায় কথা না বলে। সে চায় তার মেয়ে বড় হয়ে সুন্দর এবং শুদ্ধ ভাষায় কথা বলুক। আয়েশা তাই খুব যত্ন করে শুদ্ধ ভাষায় ফিওনাকে কোলে নিয়ে আদর করতে লাগলো। ও আমার সোনা মা, একদম কাঁদে না। এই দেখো বলটা পচা, বলটাকে আমি বকে দিয়েছি, আর কাঁদবে না কিন্তু। আয়েশার সোহাগে ফিওনা চোখের জল মুছে আবার খিলখিল করে হেসে উঠল।
একই সময় বস্তির মোড়ে ভাঙা পায়ে ক্রাচে ভর দিয়ে অতি কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে ফারহান। শরীরের ভারসাম্য রাখা তার জন্য দায় হয়ে পড়েছে। তবু সে আজ বেরিয়েছে একটা বিশেষ খোঁজে। আদনানদের ঘরের কাছে আসতেই দেখলো একদল মহিলার জটলা। আদনানের মা কুলসুম বেগম পানের পিক ফেলে তীক্ষ্ণ নজরে ফারহানকে দেখলেন। কুলসুম বেগম কর্কশ গলায় জিজ্ঞেস করলেন, কি গো ফারহান, এই ভাঙা পানি আর রোদের মধ্যে কই যাইতে লাফালাফি করতেছ? ফারহান কোনো মতে হাঁপাতে হাঁপাতে বলল, চাচি, আদনান কি ঘরে আছে? ওর সাথে খুব দরকার আছিল। কুলসুম বেগম বিরক্ত হয়ে বললেন, না, আদনান ঘরে নাই, কামে গেছে। তা তোমার বউ আমার পোলারে খাটায় মারে, কিছু হইলেই পোলা আমার বেলির কাছে ছুট লাগায়, এটা দেয় ওটা দেয়, বাপরে। আবার তোমার কি দরকার শুনি? ফারহান ইতস্তত করে বলল, চাচি, আদনান তো জানবে বেলি কোথায় বাসা নিয়েছে। ওর সাথে আমার একটু কথা আছিল, আমি তো কিছুই জানি না ও কই থাকে। কুলসুম বেগম একটা বিদ্রূপের হাসি দিয়ে বললেন, হায় রে কপাল, নিজের বউ বাচ্চা কই থাকে সেই খবর রাখারও মুরদ নাই। বস্তি থেকে মাত্র 10 মিনিটের পথ দূরে বেলি থাকে, অথচ তুমি এই পা নিয়ে সারা দুনিয়া খুঁজতেছ। কেন গো, এখন মাথা কি ঠিক নাই? ফারহান মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এতটা কাছেই থাকে বেলি? এই রোদে ক্রাচে ভর দিয়ে পরগাছার মতো অন্যদের ধারে ধারে বেলির ঠিকানা খুঁজে বেড়াচ্ছে, অথচ সে জানতো না তার খুব কাছেই বেলি তার নতুন এক পৃথিবী গড়ে তুলেছে। কুলসুম বেগম পানের বাটাটা গুছিয়ে ফারহানের দিকে বাঁকা চোখে তাকালেন। বিদ্রূপের স্বরে বললেন, কেন গো ফারহান, বেলিরে তো তালাক দিয়ে বিদায় করছিলা, এখন আবার তারে খুঁজা কি হইব? ফারহান মাথা নিচু করে ভাঙা গলায় বলল, চাচি, আমি ভুল বুঝতে পারছি। মানুষের তো ভুল হয়, আমারও হয়েছে। আমি বড় অন্যায় করছি বেলির সাথে। ফারহানের মুখে অনুশোচনা দেখে কুলসুম বেগমের সুর হঠাৎ বদলে গেল। তিনি বেশ উৎফুল্ল হয়ে বললেন, এই তো বুদ্ধিমানের মতো কথা কইলা। যাও, বউ বাচ্চারে ফিরে আনো। বেলি হইল একটা লক্ষ্মী সংসারী মাইয়া, তার মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। ঘরের লক্ষ্মী তারাইছো বইলেই তো আজ তোমার এই দশা, পঙ্গু হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতাছ। যাও, ঘরের লক্ষ্মী ঘরে ফিরে আনো। অথচ এই কুলসুম বেগমই আড়ালে আদনানকে বকাবকি করেন যেন সে বেলির ছায়া মারাতে না যায়। তখন বেলি তার চোখে অপয়া অলক্ষ্মী, কিন্তু ফারহানের সামনে এখন তিনি বড় নীতিবান হয়ে উঠলেন। তিনি আরো যোগ করলেন, আইন কানুন দিয়া তো আর ডিভোর্স হয় নাই, রাগের মাথায় ত্যায্য করছো তো কি হয়েছে, এখন ফিরে আনলেই সব ঠিক হয়ে যাইব। ফারহান একটা দীর্ঘশ্বাস ফেলল। সে জানে মুখে যত সহজে বলা যাক বেলি তাকে ক্ষমা করবে না, এটুকু অন্তত চিনে। সেদিন সবাইকে সাক্ষী রেখে সে যেভাবে চিৎকার করে তালাক বলেছিল, সবাই জানে এখন বেলি আর তার বউ নেই। ঠিকানা জোগাড় করে ফারহান অতি কষ্টে ক্রাচে ভর দিয়ে সেই ছোট বাসাটার সামনে গিয়ে দাঁড়ালো। ভিতরে তখন আয়েশা ব্যস্ত, সে চুলায় ফিওনার জন্য সুজি বসিয়ে নাড়ছে। আর ছোট্ট ফিওনা খেলতে খেলতে হামাগুড়ি দিয়ে একেবারে দরজার সামনে চলে এসেছে। ফারহানের আর বাসা খুঁজতে হয়নি। গলির কাছে এসেই মেয়েকে দেখেই সে চিনে ফেলেছে। একটা ফ্রক পরা ছোট্ট মেয়েটা দরজার চৌকাঠে হাত রেখে উৎসুক চোখে তাকিয়ে আছে বাইরের লোকটার দিকে। ফিওনা তার বড় বড় চোখ জোড়া উঁচিয়ে দেখতে লাগলো সামনে দাঁড়ানো আগন্তুককে। এই লোকটা যে তার নিজের বাবা তা বোঝার মতো বয়স বা স্মৃতি কোনোটাই তার নেই। বাবার আদর সে কবেই বা পেয়েছে, অথচ কি আশ্চর্য, অচেনা লোকটাকে দেখেও ভয় পাওয়া তো দূরে থাক, ফিওনা হুট করে খিলখিলিয়ে হাসতে শুরু করলো। তার সেই নিষ্পাপ হাসি দেখে ফারহান থমকে গেল। মেয়েটা হাসলে ঠিক বেলির মতো লাগে। ফারহান অবাক হয়ে দেখল বেলির আদল যেন মেয়েটার সারা মুখে লেপ্টে আছে। তার মনে পড়ে গেল ফিওনা জন্মের সময় বেলি কত আহ্লাদ করে বলতো, দেখো তো ফারহান, মেয়ের চোখটা ঠিক তোমার মতো আর মুখটা আমার মতো হয়েছে না? ফারহান তখন শুনেও শুনেনি। বেলির সেই খুশিতে সায় দেওয়ার মতো সময়ও তার ছিল না। আজ সেই দৃশ্যগুলো লহমায় ফারহানের চোখের সামনে ভেসে উঠল। নিজের রক্তের সন্তান সামনে দাঁড়িয়ে হাসছে, অথচ ফারহান আজ এতটাই অসহায় যে ক্রাচে ভর দিয়ে থাকা এই শরীরে মেয়েটাকে কোলে তুলে নেওয়ার ক্ষমতাটুকু তার নেই, একটু আদর করার সাধ্য তার নেই। অপরাধবোধ আর হাহাকার মিলে ফারহানের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যেতে লাগলো। সে শুধু ফ্যালফ্যাল করে তার নিজের সন্তানের দিকে তাকিয়ে রইল। সে তার জন্মদাতা পিতা হলো, যার কাছে সে আজ এক জনম অচেনা মানুষ। সুজির বাটি হাতে নিয়ে আয়েশা দরজার কাছে আসতেই তার রক্ত হিম হয়ে গেল। দেখলো ফারহান দরজার সামনে দাঁড়িয়ে ফিওনার দিকে হাত বাড়িয়ে আছে।
আয়েশা এক মুহূর্ত দেরি না করে ছো মেরে ফিওনাকে কোলে তুলে নিল, যেন কোনো শিকারী চিলের হাত থেকে নিজের ছানাকে রক্ষা করলো। আয়েশা ফারহানের দিকে তাকিয়ে থমকে গেল। এ কোন ফারহান? সেই ফিটফাট অহংকারী মানুষটার আজ কি হাল? মাথার চুল আর দাড়ি উস্কো খুস্কো হয়ে মুখটা ঢেকে ফেলেছে, চেহারা ফ্যাকাশে হয়ে পাংশুবর্ণ ধারণ করেছে। আর সবচেয়ে বড় ধাক্কাটা হলো তার পা। ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা এই পঙ্গু মানুষটাকে দেখে চেনা দেয়। আয়েশা ঘৃণা মেশানো গলায় জিজ্ঞেস করলো, কি চাই এখানে? কেন আইছেন? ফারহান ম্লান চোখে কোল থেকে নামতে যাওয়া ফিওনার দিকে তাকিয়ে থেকে ধরা গলায় বলল, আমি বেলিকে চাই। বেলি কোথায়? আয়েশার মেজাজ এবার সপ্তমে চলল। সে চিৎকার করে বলল, কেন? নোটিশ পেয়ে এখন বেলির কথা মনে পড়ছে? যখন ওই তৃষ্ণার কথায় বেলিরে আর দুগ্ধপোষ্য বাচ্চাটারে এক কাপড়ে লাথি মেরা ঘর থেকে বের করে দিছিলেন, তখন মন কই আসছিল আপনার? ফারহান লজ্জা আর অপমানে মাথা নিচু করে রইল। তার হাত কাঁপছে, ক্রাসটা বারবার পিচ্ছিল হয়ে যাচ্ছে। সে বিড়বিড় করে বলল, আমি বেলির জন্য অপেক্ষা করব। ও কই গেছে? আয়েশা গর্জে উঠল, তা জানার কোনো অধিকার আপনার নাই। মুখ কালা কইরা এখন বিদায় হন, নাইলে চিল্লায় লোক জড়ো করমু। ফারহান এবার শেষ চেষ্টা হিসেবে দম্ভের ভাঙা দেয়াল আঁকড়ে ধরে বলল, আইনি মতে কিন্তু বেলি এখন আমার বউ, ভুইলা যাস না। তালাক এখনো কার্যকর হয় নাই। আমি আমার বউকে নিয়ে যেতে পারি। আপনার বউ তৃষ্ণাকে এইমাত্র মোড়ের মাথায় অন্য এক লোকের সাথে রিকশায় চড়তে দেখে এসেছি। সেখানে যান। ভুল রাস্তায় এসেছেন কেন? পেছন থেকে আসা বেলির তীক্ষ্ণ কণ্ঠস্বরে ফারহান আর আয়েশা দুজনেই চমকে উঠল। বেলি কুরিয়ার অফিস থেকে ফিরে এসেছে, তার হাতে কয়েকটা খাম, চোখে মুখে বিরক্তির রেখা। ফারহান কাঁপা কাঁপা হাত দুটো ক্রাস থেকে কোনো মতে আলগা করে জোর করে এক করার চেষ্টা করলো। সে আর্তনাদ করে বলল, বেলি, আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করেছি। আমি এখন পঙ্গু। আমার যাওয়ার কোনো জায়গা নেই বেলি। আমি তোমাদের নিতে এসেছি। তুমি আমার মেয়ে, তোমরাই এখন আমার শেষ ভরসা। ফারহানের হাত জোর করে ক্ষমা চাওয়া দৃশ্যটা বেলির মনে কোনো করুণার উদ্রেক করলো না। সে ফারহানের দিকে এক পা এগিয়ে এসে অত্যন্ত তীব্র অপমান মেশানো গলায় বলল, হাত জোর করছেন কেন ফারহান সাহেব? এই হাত দিয়ে তো সেদিন আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করেছিলেন। আপনি ফিরিয়ে নিতে এসেছেন কোন সাহসে? ধর্ম মতে আমাদের বিয়ে ভেঙে চুরমার হয়ে গেছে। আপনি সবাইকে সাক্ষী রেখে 3 তালাক দিয়েছেন। আমার কাছে ধর্মের চেয়ে বড় আর কিছু নেই। আপনার ওই আইনি মারপ্যাচও না। ফারহান অপরাধীর মতো মুখ নিচু করে ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে রইল। বেলি থামল না। সে সোজা ফারহানের চোখের দিকে তাকিয়ে বলল, ধর্মের বিধানে আপনি আমার পরপুরুষ। আপনার ছায়া মারানো আমার জন্য গুনহা। আইনের চোখে 90 দিন সময় আছে ঠিকই, কিন্তু সে আইন এখন আপনাকে আমার স্বামী বানানোর জন্য নয়, বরং আইন মতে আপনার কাছ থেকে আমার দেনমোহরের এক একটি টাকা কড়ায় গন্ডায় উসুল করার জন্য। ফারহান এবার কাঁপা কাঁপা গলায় আকুতি করলো, বেলি, দোহাই তোমার, এভাবে বলো না। আমি খুব বিপদে পড়ছি। তুমি তো দেখছো আমি অসুস্থ। আমার একটা পা অচল হয়ে গেছে। আমার কাজও এখন নাই। আমি এখন এত টাকা কোথায় পাবো বলো? আমাকে একটু মাফ করে দাও। বেলি ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তুলল, বলল, আপনার কর্মের ফল। আর অসুস্থতার কথা বলছেন? আমি তো অনেক আগেই শুনেছি যে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, রাস্তায় ল্যাংড়া হয়ে ঘুরছেন। তাতে আমার কি? বেলির মুখে এই কথাটি শুনে ফারহান স্তব্ধ হয়ে বেলির দিকে তাকিয়ে রইল। তার মানে বেলি জানতো সে যে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ছিল, পা ভেঙে ঘরে পড়েছিল, এইসব খবর বেলি আগে থেকেই জানতো। অথচ অথচ সে একবারের জন্য তাকে দেখতে আসেনি। একটাবারের জন্য খোঁজ নেয়নি সে বেঁচে আছে নাকি মরে গেছে। ফারহানের মনে পড়ে গেল সেই পুরনো দিনগুলোর কথা। সামান্য একটু জ্বর হলে কিংবা কাজ থেকে ফিরতে একটু দেরি হলে বেলি অস্থির হয়ে যেত। ফারহান একটু অসুস্থ হয়ে পড়লে বেলি মাথায় পানি ঢালতো, রাত জেগে সেবা করত। যে মেয়েটা তাকে এতটা ভালোবাসতো, যার পৃথিবী জুড়ে শুধু ফারহান ছিল, আজ সে কতটা নিষ্ঠুর, কতটা পাথর হয়ে গেছে। ফারহানের এত বড় বিপদেও সে একটু দেখতে আসার প্রয়োজন বোধ করেনি। ফারহান বুঝলো সে আসলে বেলির ভেতরে সে নরম মনের মানুষটাকে নিজের হাতে খুন করেছে। বেলি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ঘরের দরজার দিকে ইশারা করে অত্যন্ত কঠোর গলায় বলল, আর একটা কথাও নয়। সম্মানে ঘাট ধাক্কা খাইতে না চাইলে এখনই এখান থেকে চলে যান। আপনার মুখ দেখার রুচিও আমার নাই। ফারহান নড়ল না।
সে মাথা নিচু করে দেওয়ালের দিকে চোখ রেখে অত্যন্ত অপরাধী এবং লজ্জিত স্বরে বলল, বেলি, দুটো ভাত হইব, খুব খিদে পেয়েছে গো। গতকাল রাত থেকে পেটে এক দানা পানিও পড়ে নাই। বেলিকে নিশ্চুপ থাকতে দেখে ফারহান পুনরায় বলল, তৃষ্ণা, তৃষ্ণা আমাকে ফেলে চলে গেছে। আমার এই ভাঙা পা নিয়ে রান্না করার কোনো উপায় নেই। ফারহানের মুখে তৃষ্ণা চলে যাওয়ার কথা শুনে বেলি কিংবা আয়েশা কারো চোখে বিস্ময় বা সহানুভূতির লেশমাত্র ফুটল না। দুজনই একদম শীতল হয়ে রইল। ফারহান যখন বুঝলো এখানে তার ঠাঁই হবে না, সে অত্যন্ত ক্লান্ত পায়ে প্রাচে ভর দিয়ে ঘুরে দাঁড়ালো। চলে যাওয়ার জন্য এক পা বাড়াতে পেছন থেকে বেলি ডেকে উঠল, ভেতরে আসেন। ফারহান চমকে ফিরে তাকালো। বেলির চোখের দিকে তাকানোর সাহস তার হলো না। সে নিঃশব্দে ঘরের ভেতর ঢুকলো। একটা প্লাস্টিকের চেয়ারে বসার পর সে চারপাশটা চোখ বুলিয়ে দেখলো। ফারহানের বুকের ভেতরটা হু হু করে উঠল। বেলি তার পুরনো সংসারে যেমন একটু একটু করে নিজ হাতে সবকিছু গুছিয়ে সাজাতো, এই নতুন ঘরটাকেও সে ঠিক তেমনি পরিপাটি করে সাজিয়েছে। ঘরের কোনো একটা ফুলদানিতে কটা বেলি ফুল গোজা, যার সুঘ্রাণ সারা ঘরে মম করছে। খানিক বাদে বেলি রান্নাঘর থেকে ভাতের থালা বেড়ে নিয়ে এলো। থালায় ধোয়া ওঠা গরম ভাত, সাথে টকটকে ঝোলে রুই মাছের তরকারি আর মাছের মাথা দিয়ে রান্না করা কচুর শাক। ফারহান থালাটা টেনে নিয়ে তৃপ্তি ভরে খেতে লাগলো। সে এমন ভাবে গিলছিল যেন কত যুগ সে অন্নহীন। কতদিন পর সে ভাতের স্বাদ পাচ্ছে। তৃষ্ণা মাঝে সাঝে রাঁধলেও সেই খাবারে কোনো স্বাদ ছিল না, ছিল না কোনো আন্তরিকতা। এক প্লেট ভাত নিমিষের মধ্যে শেষ করে ফারহান বেলির দিকে না তাকিয়ে অপরাধীর মতো থালাটা এগিয়ে দিয়ে বলল, আর একটু ভাত হবে বেলি, বড্ড খিদে লেগেছে। বেলি কোনো কথা বলল না, মুখ ফুটো করে একটা প্রশ্নও করলো না। সে নিঃশব্দে থালাটা নিয়ে রান্না করে গেল এবং আবার ভাত বেড়ে এনে ফারহানের সামনে ধরল। ফারহান পরম শান্তিতে খেতে লাগলো। বেলি দূর থেকে দাঁড়িয়ে তার জীবনের এই চরম ধ্বংস আর পতনের দৃশ্যটা অবলোকন করতে লাগলো। এতক্ষণ ঘর জুড়ে হামাগুড়ি দিতে থাকা ছোট্ট ফিওনা হঠাৎ একটা কাঠের টুলের ওপর ভর দিয়ে নিজের ছোট্ট দুটি পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। সে ঘরের দেয়াল ধরে ধরে এক পা দুপা করে টলমল পায়ে এগিয়ে আসতে লাগলো ঠিক ফারহানের দিকে। ফারহানের আর একটুখানি দূরত্ব থাকতে তার ভারসাম্য নষ্ট হয়ে গেল। সে ধপাস করে পড়ে যেতে নিচ্ছিল ঠিক তখনই ফারহান নিজের খাওয়া ভুলে ক্রাস ফেলে হাত বাড়িয়ে ফিওনাকে আগলে নিল। আলতো করে মেয়েটাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল সে। ফিওনাকে বুকে নিতেই ফারহানের শরীরের ভেতর দিয়ে যেন একটা বৈদ্যুতিক তরঙ্গ বয়ে গেল। এক অবর্ণনীয় তীব্র এক অনুভূতি। এমন অনুভূতি তার জীবনে আগে কখনো হয়নি। অতীতে যখন বেলি বাচ্চার জন্ম দিয়েছিল তখন ফারহান নিজের ভুলের অন্ধকারে এতটাই অন্ধ ছিল যে এই পবিত্র অনুভূতির মর্ম সে বোঝেনি। আজ এই চরম বিপদের দিনে নিজের সর্বস্ব হারানোর পর মেয়ে শরীরের ওমে তার ভেতরটা হু হু করে কেঁপে উঠল। ফারহান পরম মমতায় মেয়ের মাথায় কাঁপা কাঁপা হাত বুলিয়ে দিতে লাগলো। কিন্তু সেই সুখ সইল না মাত্র কয়েক সেকেন্ড। পাশে দাঁড়িয়ে থাকা আয়েশা চিলের মতো ছোঁ মেরে ফিওনাকে ফারহানের বুক থেকে ছিনিয়ে নিল। ফারহান বুকটা খালি হয়ে যেতে আর্তনাদ করে বলে উঠল, আয়েশা, দাও না একটু। ফিওনাটা আমারও মেয়ে, আমার নিজের রক্ত। আয়েশা ফিওনাকে নিজের আড়ালে নিয়ে তপ্ত গলায় বলল, রাখেন আপনার মেয়ের বাহানা, আপনি এই বাপের যোগ্য না। যে লোক নিজের বউ বাচ্চারা রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে পারে সে কখনো নিজের বাচ্চার কি ক্ষতি কইরা বসে তার কোনো ঠিক নেই। আপনারে বিশ্বাস নাই। আয়েশার কোল থেকে ফিওনা কিন্তু চোখ সরালো না। সে বড় বড় নিষ্পাপ চোখ দুটো মেলে একদৃষ্টে তাকিয়ে রইল ফারহানের দিকে। সে যেন তার এই ছোট্ট মাথায় চেনার চেষ্টা করছে কে এই লোকটা, কেন তার চোখে এত জল। অবুঝ শিশুটি জানেই না যে এই লোকটাই তার জন্মদাতা পিতা। অথচ আজ তাদের মাঝে কোনো বাবা মেয়ের সম্পর্ক অবশিষ্ট নেই। মেয়ের সেই চাউনি দেখে ফারহান এক লহমায় অতীতে ঘুরে এলো। ফিওনা যখন জন্মালো সে তখন তৃষ্ণার সাথে পরকীয়ায় বুঁদ হয়েছিল। সারা রাত বেলি যখন এই বাচ্চাটাকে বুকে নিয়ে একা একা জেগে থাকতো, কাঁদতো, ফারহান তখন ফোনের ওপাশে অন্য নারীর রূপের সাগরে ভাসতো। মাঝে মধ্যে লোক দেখানো কোলে নিল। ফিওনাকে তখন এত আদরে, এত আপন লাগেনি তার। আজ কেন তবে বুকটা এভাবে ফেটে যাচ্ছে? এই মেয়েটা যে তারই অংশ, তারই রক্ত। এই মেয়েটাই একদিন তাকে বাবা বলে ডাকতো। ফারহান আর কোনো জোর করলো না, কোনো অধিকার খাটাতে গেল না।
সে শুধু এক বুক মায়া আর অনন্ত আফসোস নিয়ে মেয়ের দিকে তাকিয়ে রইল। তার বড্ড ইচ্ছে করছিল ফিওনাকে আবার বুকে টেনে নিয়ে একটু প্রাণ ভরে আদর করতে, কিন্তু সেই ইচ্ছে প্রকাশ করার মতো মুখ বা অধিকার আজ কোনোটিই তার নেই। সে কেবল এক অপরাধী পিতার মতো নিঃশব্দে চোখের জল মুছল। তৃপ্তি ভরে 2 প্লেট ভাত খাওয়ার পর ফারহানের শরীরে যেন সামান্য শক্তি ফিরে এলো। সে এঁটো হাতটা ধুয়ে গামছা দিয়ে মুখ মুছল। তারপর অত্যন্ত করুণ আর যাচনামূলক দৃষ্টিতে বেলির দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, বেলি, একটা কথা বলি। ওই আইনি নোটিশের দেনমোহরে 2 লাখ টাকাটা, ওটা কি কোনোভাবেই মাফ করা যায় না? আমার এখন কোনো আয় রোজগার নাই, শরীরটা অচল। বেলি ফারহানের দিকে এক পলক তাকালো। তার চোখে কোনো দয়া বা নমনীয়তা ফুটল না। সে ভাতের থালি তুলে নিতে নিতে বরফ শীতল কণ্ঠে বলল, খেতে চেয়েছেন তাই খেতে দিয়েছি। তার মানে এই না যে আপনি যখন যা চাইবেন আমি হাত বাড়িয়ে সব দিয়ে দেব। বেলির এই সোজা সাপটা জবাবে ফারহান তীব্র অপমানিত বোধ করল। মনে হলো বেলি যেন তাকে কোনো মানুষই ভাবছে না। ঘরের দুয়ারে আসা কোনো অবলা কুকুর বেড়ালকে মানুষ যেভাবে করুণা করে দুটো ভাত ফেলে দেয়, বেলিও ঠিক তাই করলো। ফারহান বুকে হাত দিয়ে কষ্ট চেপে বলল, আমার সাথে এমন ব্যবহার বাজে করছো বেলি। বেলি এবার ঘুরে দাঁড়ালো। তার চোখ দুটো জ্বলে উঠল। সে তীব্র ঝাঁঝালো গলায় বলল, ব্যবহারের কথা বলছেন ফারহান সাহেব? আপনি আমার ঘরে সতীন এনেছেন। আপনার সেই নতুন ভালোবাসার জন্য আমাকে আর আমার দুধের বাচ্চাটারে ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন, তালাক দিয়েছেন, সম্পর্ক শেষ করেছেন। অথচ আপনার জন্য আমি সব ছেড়েছিলাম। আমি আপনার সাথে আজকে যা করছি, আপনি আমার সাথে যা যা করেছেন তার চেয়ে অনেক কম, অনেক ভদ্র ব্যবহার করছি। ফারহান লজ্জা আর অপমান বোধে মুখ তুলে তাকাতে পারল না। সে কেবল মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে রইল। বেলি থালা বাসনগুলো রান্নাঘরে রেখে এসে দরজার দিকে আঙুল উঁচিয়ে বলল, খাওয়া তো শেষ, এবার দয়া করে আমার ঘর থেকে বিদায় হন। আর কোনো দিন যেন এই মুখ আমি না দেখি। মনে রাখবেন, আপনি এখন আমার কাছে পরপুরুষ। একজন পরপুরুষ যদি আমার ঘরে এভাবে বারবার আসে, তবে এবার আমি নিজেই পাড়ার লোক ডেকে আপনাকে চোর বা লম্পট সাজিয়ে গণপিটুনি খাওয়াবো। তখন এই ভাঙা পাটাও আস্ত থাকবে না। ফারহান স্তব্ধ হয়ে গেল। তার চোখের পলক পড়ছে না। এ কোন বেলি? ফারহান নিজের ক্রাস দুটো টেনে নিয়ে অতি কষ্টে সোজা হয়ে দাঁড়ালো। তারপর একটা তাচ্ছিলের হাসি হেসে বলল, ঠিকই তো, আমি যা করেছি এটা আমার সেই কৃতকর্মেরই ফল। পাপের কলসি যেদিন ভরে সেদিন এভাবেই সব এক নিমিষে ছারখার হয়ে যায়। আজ আমি নিজের চোখে আমার ধ্বংস দেখে গেলাম বেলি। আমার আর কোনো ক্ষোভ নাই। ফারহান খুঁড়িয়ে খুঁড়িয়ে দরজার দিকে পা বাড়ালো। উস্কো খুস্কো চুল আর অসহায় আত্মসমর্পণ দেখে বেলির বুকের ভেতরটা হুট করেই কেমন যেন ওলট পালট হয়ে গেল। এক মুহূর্তের জন্য তার ভেতরের পুরনো আবেগটা নড়ে চড়ে বসলো। এই লোকটাকেই তো সে নিজের সর্বস্ব দিয়ে ভালোবেসেছিল। এতটাই ভালোবেসেছিল যে তার নিজের বাবা মা, পরিবার সবকিছু এক লহমায় ছেড়ে চলে এসেছিল। আর সেই ভালোবাসার মানুষটাই তাকে জীবনের মাঝপথে বাচ্চা সমেত এক বুক অন্ধকার নদীর পাড়ে একা ফেলে চলে গিয়েছিল। বেলির চোখ দুটো টলমল করে উঠল, কিন্তু সে চট করে নিজের চোখের জল আড়াল করে ফেলল। নিজের মনকে শক্ত করে সে ভাবল, না, এই লোকটার জন্য এক ফোঁটা সহানুভূতি দেখানো এখন আমার পাপ। যে আমার আর আমার মেয়ের জীবনটা ধ্বংস করতে দ্বিধা করেনি, তার এই পরিণতি প্রকৃতির বিচার ছাড়া আর কিছুই নয়। ফারহান চৌখাট পার হয়ে গলির অন্ধকারে পা বাড়াতেই বেলি আর এক সেকেন্ডও সময় নষ্ট করল না। সে 2 হাত দিয়ে দরাম করে ঘরের মূল দরজাটা বন্ধ করে দিল। বিকেলে বস্তির সামনের খোলা জায়গাটাতে কতগুলো বাচ্চা মেতে উঠেছে নানা রকম খেলনা নিয়ে। সেখানে প্লাস্টিকের ভাঙা গাড়ি, পুতুল আর হাঁড়ি পাতিলের মেলা বসেছে। 4 বছরের ছোট্ট বাচ্চাটাও দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। লোভ সামলাতে না পেরে সেও গুটি গুটি পায়ে এগিয়ে গেল সেখানে। বাচ্চারাও সানন্দে তাকে নিজেদের দলে টেনে নিল। নতুন বন্ধুদের সাথে খেলনা বাটি খেলতে খেলতে কখন যে চারপাশটা আবছা হয়ে এলো। সূর্য ডুবে সন্ধ্যা নেমে গেল, বাচ্চাটি তার টেরও পায়নি। সে তখন পুতুলের সংসার সাজাতে বড্ড ব্যস্ত। ঠিক তখনই হঠাৎ তার পিঠে ঠাস ঠাস করে দুটো চড় পড়ল। আচমকাই মার খেয়ে মেয়েটি পিঠ হাতড়ে কাঁদো কাঁদো দৃষ্টিতে পেছন ফিরে তাকালো। সামনে মায়ের চিবুক শক্ত করা রাগী মুখটা দেখে অবুঝ মেয়েটার বুকটা কেঁপে উঠল। সে এবার হাপুস নয়নে কেঁপেই কেঁদে দেবে এমন অবস্থা।
বেলি 2 হাত কোমরে রেখে কড়া গলায় বলল, এতক্ষণও তোমার খেলা শেষ হয়নি ফিওনা? দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে গেল, তোমার কোনো হুঁশ আছে? ফিওনা চোখ মুছে মায়ের ফ্রকটা টেনে ধরে ভাঙা ভাঙা গলায় বলল, সবাই খেলা করছে আম্মু, তাই আমিও। তুতলিয়ে কথাগুলো বলল ফিওনা, এখনো স্পষ্ট করে কথা বলা শিখিনি। কিছু কিছু শব্দ উচ্চারণ করতে পারে না। বেলি মায়ের হাত ধরে টেনে সোজা করে দাঁড় করিয়ে বলল, সবাই খেলছে কারণ এদের বাড়ি এইখানে, এরা বস্তির ভেতরই থাকে। কিন্তু তোমার বাড়িতে এখান থেকে দূরে। তোমাকে আম্মু কতবার বলেছি না, খেলার সময় শেষ হলে 5 মিনিটের মধ্যে সোজা বাড়ি চলে আসবে। ঘরের দরজায় তালা দিয়ে আমি সারা বস্তি খুঁজে বেড়াচ্ছি তোমাকে। আমার কতটা চিন্তা হচ্ছিল সেই খেয়াল আছে? মায়ের বকুনি শুনে ফিওনা আর কোনো অজুহাত দিল না। সে নিজের দুটো ছোট্ট হাত দিয়ে কান ধরে টলমল চোখে বলল, আর হবে না আম্মু, সরি, আর কখনো দেরি করবো না। 4 বছরের একটা ফুটফুটে বাচ্চার ওই কাঁদো কাঁদো মুখ, 2 হাত দিয়ে কান ধরে নিষ্পাপ ভঙ্গিতে সরি বলা দেখে বেলির ভেতরে সব রাগ এক পলকে জল হয়ে গেল। শত হলো মায়ের মন তো, সন্তানের ওপর কি বেশিক্ষণ রাগ ধরে রাখা যায়? বেলি একটা দীর্ঘশ্বাস ফেলে ফিওনাকে টেনে এক ঝটকায় নিজের বুকের মধ্যে জড়িয়ে নিল। মেয়ের চুলে হাত বুলিয়ে আদরে গলায় বলল, দুষ্টু মেয়ে একটা, আর কখনো না বলে এত দূরে আসবে না, কেমন? তারপর ফিওনাকে কোলে তুলে নিয়ে পরম মমতায় চুমু খেয়ে সে নিজের ঘরের দিকে রওনা দিল। দেখতে দেখতে সময়ের খাতা থেকে পেরিয়ে গেছে 3টি বছরেরও অধিক সময়। এই দীর্ঘ 3 বছরে ফিওনা যেমন একটু একটু করে বড় হয়ে 4 বছরে রূপ নিয়েছে, তেমনি বেলির জীবনের চাকাটাও বদলে গেছে আমূল। 3 বছর আগের সে অসহায়, এক কাপড়ে ঘর থেকে বের হয়ে যাওয়া মেয়েটি আজ আর কারোর করুণার পাত্রী নয়। তার সততা আর অক্লান্ত পরিশ্রমের জোরে বেলির অনলাইনের কাপড়ের ব্যবসা এখন ছাড়িয়ে বাস্তবে রূপ নিয়েছে। শহরের একটা নামী মার্কেটে সে এখন একটা ছোটখাটো নিজস্ব দোকান দিয়েছে। অনলাইন আর অফলাইন 2 দিক সামলাতে বেলিকে হিমশিম খেতে হয় ঠিকই, কিন্তু মাস শেষে এখন সে বেশ ভালো অঙ্কের টাকাই ইনকাম করে। নিজের উপার্জনের টাকা দিয়ে মা আর মেয়ের দিনকাল এখন বেশ রাজকীয়ভাবেই কেটে যায়। কারো কাছে হাত পাতার বা মাথা নোয়ানোর প্রয়োজন পড়ে না। এদিকে গত বছর আয়েশার জীবনেও একটা বড় পরিবর্তন এসেছে। যে গার্মেন্টসে আয়েশা কাজ করত, ওখানকারই এক শান্তশিষ্ট দায়িত্ববান ছেলের সাথে তার বিয়ে হয়ে গেছে। বিয়ে করে আয়েশা এখন নিজের নতুন সংসারে চলে গেছে। অবশ্যই বিয়েটা বেলি জোর করে ধুমধাম করে দিয়েছে, নয়তো আয়েশা কিছুতেই বেলি আর ফিওনাকে ছেড়ে যেতে রাজি হচ্ছিল না। আয়েশার মনে হতো সে চলে গেলে বেলি একা হয়ে যাবে, কিন্তু বেলি তাকে বুঝিয়েছিল প্রত্যেকেরই নিজের একটা সংসার থাকা দরকার। বিয়ের পর আয়েশা তার স্বামীকে নিয়ে বেশ সুখে দিন কাটাচ্ছে। আসলে পৃথিবীর নিয়মটাই এমন, কারো জন্য কোনো কিছু থেমে থাকে না। সময় তার নিজস্ব গতিতে চলে, এবং মানুষকেও তার সাথে মানিয়ে নিতে হয়। প্রত্যেকে যার যার মতো করে নিজেদের জীবনটা সুন্দর করে গুছিয়ে নিয়েছে। বেলিও আর সেই পুরনো অতীত আঁকড়ে ধরে রাখেনি। সেই পরিবেশ ছেড়ে সে এখন অনেক দূরে একটা নিরিবিলি ও ভালো এলাকায় সুন্দর একটা বাড়ি ভাড়া নিয়েছে। নতুন এই বাড়িতে বেলির পুরোটা পৃথিবী জুড়েই আছে তার মেয়ে ফিওনা। ব্যবসায়ের শত ব্যস্ততার মাঝেও বেলি ফিওনাকে সারাক্ষণ চোখে চোখে রাখে, তাকে এটা ওটা শিষ্টাচার ও পড়ালেখা শেখাতে থাকে। এই তো আর কিছুদিন পরেই ফিওনাকে একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়ে দেবে সে। দরজায় ঝনঝন করে কলিং বেলের আওয়াজ পেতে বেলি হাতের কাজ রেখে এগিয়ে গেল। দরজা খুলতেই তার মুখে এক চিলতে অমায়িক হাসি ফুটে উঠল। সামনে দাঁড়িয়ে আছে আদনান। সেই কঠিন দিনগুলোতে যে নিঃস্বার্থভাবে বেলির পাশে ছায়ার মতো ছিল। বেলি হাসি মুখে বলল, আরে আদনান, কেমন আছো ভাই? কতদিন পর আসলে? আদনান ভেতরে পা বাড়াতে বাড়াতে মুখটা একটু গোমরা করলো। কৃত্রিম অভিমানী সুরে বলল, তোমার মুখে এই ভাই ডাকটা শুনতে একটুও ভাল লাগে না। বেলি স্বভাব সুলভ মিষ্টি এসে জবাব দিল, কেন লাগবে না? তুমি তো আমার নিজের ভাইয়ের মতোই। নিজের ভাই তো আর না। আদনান একটু থমকে দাঁড়িয়ে সরাসরি বেলির চোখের দিকে তাকিয়ে বলল, নাম ধরে ডাকলেই বোধহয় বেশি খুশি হতাম। বেলি আর কথা বাড়ালো না, শুধু একটু হেসে তাকে ভেতরে আসার তাগিদ দিল। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, আগে ভেতরে এসে বসো তো। আদনান ড্রয়িং রুমে পা রাখতেই 4 বছরের চঞ্চল ফিওনা এক দৌড়ে এসে মামা বলে আদনানের গলা জড়িয়ে ধরল। আদনান ফিওনাকে কোলে তুলে নিয়ে তার কপালে একটা চুমু খেলো। তারপর ফিওনার গাল টেনে দিয়ে বলল, তুই আমাকে কাকু বা আঙ্কেল বললেও তো পারিস রে ফিওনা।
তোর এই মাই তোকে জোর করে মামা বলা শিখিয়েছে, তাই না? ফিওনা আদনানের কোল ঘেঁষে খিলখিল করে হেসে উঠল। বেলি রান্নাঘর থেকে পানির গ্লাস নিয়ে আসতে আসতে বলল, তোমাকে আমি যদি ভাই বলে ডাকি, তবে সম্পর্কে ও তো তোমাকে মামাই বলবে, নাকি অন্য কিছু বলবে? আদনান পানির গ্লাসটা হাতে নিয়ে হেসে বলল, তোমার যুক্তির সাথে কি আর কেউ কোনো দিন পেরেছে? তোমার সাথে কথায় জেতা অসম্ভব। একটু গম্ভীর হয়ে আদনান আসল কথা এলো। আসলে একটা বিশেষ দরকারি খবর নিয়ে এসেছি। মাহির বিয়ে। এই নাও বিয়ের কার্ড। মাহি জোর করে বলে দিয়েছে তুমি যেন কোনোভাবেই মিস না করো। যেতে হবে কিন্তু। বেলি বেশ অবাক হয়ে কার্ডটা হাতে নিল। মাহি তো সেদিনও ছোট ছিল। সে পড়াতে যেত মেয়েটাকে, যদিও 6 মাসের বেশি পড়ায়নি। কুলসুম বেগমের কটু কথা শোনার ইচ্ছে হয়নি বেলির। সে বিস্ময় ভরা গলায় বলল, এত দ্রুত মাহির বিয়ে হয়ে যাচ্ছে? ও তো ছোট। আদনান সোফায় হেলান দিয়ে বলল, আর দ্রুত কই, এবার উচ্চ মাধ্যমিকে উঠেছে, বয়স 18 পার হয়ে গেছে। তাই আর দেরি করতে চাইলাম না। তুমি তো জানোই বস্তির পরিবেশ কেমন। রোজ রোজ যেভাবে সম্বন্ধ আসছিল, কত আর না করা যায়। তাই ভালো একটা ঘর পেয়ে মার হাতছাড়া করেনি, রাজি হয়ে গেছে। বেলি কার্ডটা উল্টে পাল্টে দেখতে দেখতে জিজ্ঞেস করলো, তা পাত্রের খোঁজ খবর কেমন? ছেলে কি করে? আদনান স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ছেলে খুবই ভালো, একটা সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক। বেলির মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। সে বলল, বাহ, তাহলে তো বেশ শিক্ষিত মানুষ। মাহির জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারে? আদনান মাথা নেড়ে সায় দিয়ে বলল, হ্যাঁ, ঠিক এই কারণেই মা আর এক মুহূর্ত দেরি করেনি। বোনটা আমার সুখে থাকবে। মাহির বিয়ের কার্ডটা টেবিলের উপর রাখতে রাখতে বেলি একটু রহস্যময় হাসি হাসলো। আদনানের দিকে তাকিয়ে কৌতুকের সুরে বলল, তা বোনের বিয়ে তো দিয়ে দিচ্ছ। দেখতে দেখতে তো সবারই বিয়ে শাদী হয়ে যাচ্ছে। আয়েশাও পার হয়ে গেল। এবার নিজের কথা কিছু ভাবো। তুমি কবে বিয়ে করছো আদনান? বেলির এই আচমকা প্রশ্নে আদনান যেন কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। হাতের পানির গ্লাসটা সাবধানে টেবিলে নামিয়ে রেখে সে চুপ করে রইল। তার চোখে দৃষ্টিতে এক গভীর নীরবতা নেমে এলো, যেন বুকের ভেতরের কোনো সুপ্ত কথা সে ঠোঁটের ডগায় এনেও আটকে রাখলো। আদনানকে এভাবে নীরব থাকতে দেখে বেলি সোফায় একটু এগিয়ে বসলো। বরাবর মতো স্নেহের সুরে বলল, কি হলো, চুপ করে আছো কেন? মনে মনে কাউকে পছন্দ করেছো নাকি? যদি কাউকে ভালোবেসে থাকো তবে নির্দ্বিধায় বলে দিতে পারো, আমি নিজে গিয়ে খালাম্মার সাথে কথা বলবো। আদনান এবার সোজা হয়ে বসলো। বেলির চোখের দিকে তার দৃষ্টি নিবদ্ধ হলো। সেই দৃষ্টিতে কোনো লুকোচুরি ছিল না। একটু গভীর শ্বাস নিয়ে আদনান বলল, হ্যাঁ, মনে মনে একজনকেই চেয়ে এসেছি। এতদিন পরিস্থিতির কারণে, সময়ের অভাবে কিছু বলতে পারিনি। তবে তুমি ঠিকই বলেছ, এখন বোধহয় সময় এসেছে সবকিছু বলে দেওয়ার। খুব শীঘ্রই তাকে মনের কথাটা বলে দেব। আদনানের কথার অন্তর্নিহিত অর্থ বেলি কতটা বুঝতে পারলো তা জানা গেল না। তবে সে বেশ খুশি হয়ে বলল, বাহ, এটা তো খুব ভালো খবর। তা মেয়েটিকে, আমি কি তাকে চিনি? আদনান একটু ম্লান হেসে ফিওনার দিকে তাকালো, যে তখনও আদনানের ঘড়ি চেনটা নিয়ে খেলছিল। আদনান অস্ফুট স্বরে বলল, নিজেকে নিজের চেয়ে ভালো আর কে চিনতে পারে? আদনানের কথার ধাঁচ, চোখের গভীর চাহনি দেখে বেলির মনের ভেতর আচমকা একটা খটকা লাগলো। কেমন যেন একটা অজানা অস্বস্তি আর শঙ্কা বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। সে হাতের পানির গ্লাসটা টেবিলের উপর নামিয়ে রাখলো। তারপর ভ্রু কুঁচকে সরাসরি আদনানের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কাকে চিনি আদনান? কার কথা বলছো তুমি এতক্ষণ ধরে? তোমার এই অদ্ভুত ধাঁধাময় কথার মানে কি? পরিষ্কার করে খুলে বলো তো। বেলির এই সোজাসাপটা প্রশ্নে আদনান আর চোখ ফিরিয়ে নিল না। এতগুলো বছর ধরে বুকের গহীনে চেপে রাখা জমানো পাথরটাকে আজ সে চিরতরে নামিয়ে দিতে চায়। সে নিজের মনকে শক্ত করলো, ভেতরের সমস্ত দ্বিধাদ্বন্দ্বকে একপাশে সরিয়ে দিল। তারপর বেলির চোখের দিকে একদৃষ্টে তাকিয়ে অত্যন্ত আকুল গলায় বলতে শুরু করলো, আমি অন্য কারো কথা বলছি না, আমি তোমার কথাই বলছি। বিয়ের পর তুমি যখন প্রথম ওই বস্তির ঘরে পা রাখলে, তোমাকে দেখি আমার মনে মনে ভীষণ ভালো লেগেছিল। প্রথম দেখাতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, পছন্দ করে ফেলেছিলাম। কিন্তু তুমি তখন পরস্ত্রী ছিলে, অন্যের ঘরের বউ ছিলে। তাই একটা পরস্ত্রী দেখে আমি আমার সমস্ত অনুভূতিকে জোর করে সামলে নিয়েছিলাম। নিজের বিবেক আর নীতিকে হাঁটতে দিইনি। বুকের ভেতরে সে ভালোবাসাকে জোর করে ওখানেই সমাপ্ত করে দিয়েছিলাম।
কোনো দিন একটা প্রকাশ্য দীর্ঘশ্বাসও ফেলেনি তোমার সামনে। আদনান আরেকটু দম নিয়ে নিজের ভেতরের সব কথা এক নাগাড়ে উগরে দিয়ে বলতে লাগলো, কিন্তু তোমার এই ডিভোর্সের পর আমি আর নিজেকে কোনোভাবেই ধরে রাখতে পারিনি বেলি। এতদিন ধরে মনের যে অনুভূতিগুলো বন্ধ হয়ে পড়েছিল, দমিত ছিল, তোমার এই একা হয়ে যাওয়ার পর সেগুলো যেন বাঁধ ভেঙে উথলে উঠেছে। আমি আর পারছি না। এখন আমি আর চাইলেও হাজার চেষ্টা করে এই অনুভূতিগুলো নিজের মন থেকে মুছে ফেলতে পারছি না বেলি। আমি কোনো দিন কোনো একটা মুহূর্তের জন্য তোমাকে বড় বোনের নজরে দেখিনি। একটা পুরুষ একটা নারীকে যেভাবে ভালোবাসে, আমি ঠিক সেভাবেই তোমাকে মন থেকে তীব্রভাবে ভালোবাসি আর তোমাকে নিজের করে পেতে চাই। আদনানের মুখ থেকে শেষ বাক্যটা বের হওয়া মাত্রই বেলির মাথার ভেতর যেন বজ্রপাত হলো। এত বড় একটা বিশ্বাসভঙ্গ, এত বড় একটা ধাক্কা সে সহ্য করতে পারল না। যে আদনানকে সে নিজের ভাইয়ের মতো পরম নিশ্চিন্তে আশ্রয় মনে করেছিল, সেই কিনা তার দিকে এই নজরে তাকিয়েছে। বেলির ভেতরে সমস্ত রাগ, ঘৃণা, অপমান আর ক্ষোভ যেন এক নিমিষে মাথায় চড়ে বসলো। সে সোফা থেকে শটান উঠে দাঁড়িয়ে কোনো কিছু না ভেবেই সপাটে একটা চর বসিয়ে দিল আদনানের গালে। আদনান চরম স্তব্ধ, হতভম্ব, বাকরুদ্ধ হয়ে নিজের লাল হয়ে যাওয়া গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ ফেটে জল চলে এলো। সে ভাবতেও পারেনি বেলি তাকে এভাবে আঘাত করবে। বেলি রাগে আর অপমানে থরথর করে কাঁপতে কাঁপতে দরজার দিকে আঙুল উঁচিয়ে তীব্র চিৎকার করে বলল, তোমাকে আমি নিজের ছোট ভাইয়ের মতন দেখি, সারাক্ষণ ভাই বলে ডাকি, আর তুমি এসব নোংরামি পুষে রেখেছ আমায় নিয়ে। ছি আদনান, ছি। তোমার মুখে এসব কথা শুনতে হবে আমি মরলেও স্বপ্নে ভাবিনি। আমার ঘেন্না লাগছে তোমার সামনে দাঁড়িয়ে থাকতে। তুমি আর কোনো দিন আমার সামনে আসার দুঃসাহস দেখাবে না। আদনান আর একটা কথাও বলল না। মাথা নিচু করে এক বুক ভাঙা কষ্ট, কান্নার চরম অপমান নিয়ে সে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরের ভেতরের এই অনাকাঙ্ক্ষিত আর ভয়ঙ্কর পরিস্থিতি দেখে ছোট্ট ফিওনা ভয়ে আঁতকে উঠল। মায়ের এমন রুদ্র মূর্তি আর আদনান মামার গালে চরের শব্দে সে চরম আতঙ্কিত হয়ে কান্নায় ভেঙে পড়ল। সোফা থেকে নেমে দৌড়ে গিয়ে মায়ের পা জড়িয়ে ধরল সে। বেলি এক ঝটকায় ফিওনাকে কোলে তুলে নিজের বুকের সাথে চেপে ধরল। ফিওনা মায়ের কাঁধে মুখ লুকিয়ে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলো, মামুনি, তুমি মামাকে কেন মেলেছ? মামা কান্না করতে করতে চলে গেল কেন? বেলি নিজের ভেতরের ক্ষোভ চেপে ফিওনার চোখের জল মুছে দিল। তারপর শক্ত গলায় বলল, আর কখনো আদনান মামার নাম মুখে নেবে না ফিওনা। ও আর তোমার মামা নেই। আদনান পচা হয়ে গেছে, খুব পচা। আর পচা লোকেদের কাছে কখনো যেতে হয় না, তাদের সাথে কথাও বলতে হয় না, বুঝছো? ফিওনা মায়ের চোখের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে মাথা দোলালো। আর কোনো কথা বাড়ানোর সাহস পেল না। দেখতে দেখতে ঘরের ভেতর সন্ধ্যার অন্ধকার নেমে এলো। চারপাশটা কেমন যেন নিঝুম আর থমথমে লাগছে। বেলি জোর করেই নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। ফিওনাকে হাত মুখ ধুয়ে পড়ার টেবিলে এনে বসালো। সামনে বইটা খুলে ধরে সে নিজেই পড়াতে লাগলো। কিন্তু বেলির মন তখন বইয়ের পাতায় ছিল না। তার চোখের সামনে বারবার আদনানের সেই চর খাওয়ার পর স্তব্ধ হয়ে যাওয়া মুখটা ভেসে উঠছিল। এই ঘটনার পর দেখতে দেখতে কেটে গেল কয়েকটা দিন। চারপাশের সবকিছু কেমন যেন বড্ড শান্ত আর একা হয়ে গেল। সব ঠিক থাকলে এতদিনে আদনান অনেকবারই এই ঘরে আসতো। ফিওনার সাথে মাঝে মধ্যে বসে খেলা করত। ঘরটা হাসির শব্দে মুখর হয়ে থাকতো। বেলির ছোটখাটো কত কাজই না আদনান সাহায্য করত। পেজের কাপড়ের পার্সেলগুলো কুরিয়ারে দিয়ে আসা, কিংবা সংসারের হঠাৎ ফুরিয়ে যাওয়া কোনো প্রয়োজনীয় জিনিসপাতি এনে দেওয়া। বেলি একটা ফোন করলে আদনান সব কাজ ফেলে ছুটে আসতো। বেলি কখনোই চায়নি আদনানকে এভাবে নিজের প্রয়োজনে ব্যবহার করতে। প্রথম থেকে আদনানের এত কাছাকাছি আসায় বেলির মনে এক অদ্ভুত জড়তা আর দ্বিধাবোধ ছিল। মেয়েদের মন সবকিছুতে আগে টের পায়। তার ওপর আদনানের মায়ের সে কটু কথা, সন্দেহের কথা বেলি কোনোদিন ভোলেনি। ওই তীক্ষ্ণ চাউনি আর খোঁটা দেওয়া কথার ভয়ে সে সবসময় আদনান থেকে দূরত্ব বজায় রাখতে চেয়েছে। তবু আদনানের অবুঝ মায়া আর বারবার নিজে থেকে এগিয়ে আসাকে বেলি শেষ পর্যন্ত উপেক্ষা করতে পারেনি। একটা অসহায় সময়ে আদনানের এই নিঃস্বার্থ সাহায্যকে সে ভাইয়ের পরম আশ্রয় বলে মেনে নিয়েছিল। পরক্ষণে বেলির মনের এক কোণে তীব্র অপরাধবোধ মোচড় দিয়ে উঠল। আচমকা তার মনে হলো, চরটা মেরে সে কি আসলেই বড্ড বেশি করে ফেলেছে। রাগ আর অপমানের মাথায় সে অন্ধ হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু হাজার হোক,
তার জীবনের সেই চরম বিপদের দিনগুলোই আদনানই তো তাকে মাথা গোঁজা ঠাঁই করে দিয়েছিল। তখন আদনান যদি নিজের কাঁধে দায়িত্ব না নিত, তবে ফিওনাকে নিয়ে সে আজ কোথায় যেত? এত বড় একটা উপকারের ঋণ সে এক নিমিষে ভুলে গেল। ঠিক তখনই ড্রয়িং রুমের কলিং বেলটা এক নাগাড়ে বেজে উঠল। বেলি নিজের ভেতরের অস্থিরতা সামলে নিয়ে ধীর পায়ে গিয়ে দরজা খুলতেই দেখল সামনে আয়েশা দাঁড়িয়ে আছে। 7 মাসের উঁচু পেটটা নিয়ে আয়েশা বেশ সাবধানে হেঁটে ঘরের ভেতর এসে সোফায় বসলো। হাঁপাতে হাঁপাতে বেলির দিকে তাকিয়ে কুশলাদি জিজ্ঞেস করে বলল, কি রে বেলি, তোর কি অবস্থা? শরীর টরীর ঠিক আছে তো? বেলি কোনো মতে মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিল। আয়েশা ঘড়ির দিকে তাকিয়ে একটু ব্যস্ত গলায় বলল, একদম চুপচাপ বসে আছিস যে? তাড়াতাড়ি রেডি হয়ে নে, আজ মাহির গায়ে হলুদের অনুষ্ঠান। তুই কি একবারে ভুলে গেছিস, নাকি আদনান তোকে দাওয়াতই দেয়নি? বেলি একটা দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে মুখ ঘুরিয়ে ম্লান গলায় বলল, দাওয়াত দিয়েছে আয়েশা, কিন্তু আমি যাব না। আয়েশার মনে খটকা লাগলো। সে ভ্রু কুঁচকে অবাক হয়ে বলল, যাবি না মানে? আদনানের নিজের বোনের বিয়ে, আর তুই যাবি না? এটা কেমন কথা? চল, কোনো আপত্তি শুনবো না, তাড়াতাড়ি রেডি হ। আয়েশা যখন এভাবে যাওয়ার জন্য বারবার জোরাজোরি করতে লাগলো, তখন বেলি আর নিজের ভেতরের ঝড়টা চেপে রাখতে পারল না। তার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। আয়েশার হাত দুটো ধরে সে সেদিন আদনানের বলা প্রতিটা কথা, তার মনের ভেতরের অনুভূতি, আর জবাবে নিজের মারা সেই চরের কথা সবকিছু এক নাগাড়ে খুলে বলল। সব শুনে আয়েশা বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে চুপ করে রইল। ঘরের ভেতরে একটা থমথমে নীরবতা বিরাজ করতে লাগলো। কিছুক্ষণ পর আয়েশা একটা দীর্ঘশ্বাস ফেলে নরম গলায় বলল, চরটা দিয়ে তুই আসলেই বেশি করে ফেলেছিস বেলি। তুই রাজি না থাকলে ওকে সুন্দর করে বুঝিয়ে বলতে পারতিস, ফিরিয়ে দিতে পারতিস, কিন্তু এভাবে গায়ে হাত তোলাটা তোর একদম ঠিক হয় নাই। আয়েশার মুখে কথাগুলো শুনে বেলি এবার সত্যি থমকে গেল। তার ভেতরে রাগের পর্দাটা পুরোপুরি সরে গিয়ে সেখানে একরাশ অনুশোচনা এসে ভিড় করলো। আয়েশা ঠিকই বলেছে, আদনান তো তাকে ভালোবাসার কথা বলেছিল, কোনো পাপ তো করেনি। বেলি নিচু গলায় বলল, আমি সত্যিই তখন মাথা ঠিক রাখতে পারিনি রে। এখন আমার নিজেরই খুব খারাপ লাগছে। আমার বোধহয় আদনানকে একটা সরি বলা উচিত। আয়েশা বেলির দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, তুই এক কাজ কর, এখন আর ঘরে বসে মন খারাপ না করে আমাদের সাথে বিয়েতে আয়। ওখানে গিয়ে আদনানকে একটা সরি বলে নিবি, দেখবি সব ঠিক হয়ে যাইব। ছেলেটার মনটা অনেক নরম, তুই বুঝিয়ে বললে ও আর কষ্ট ধরে রাখবো না। আয়েশা ঠিকই বলেছে, এভাবে ঘরে লুকিয়ে থেকে অপরাধ বোধে ভোগার চেয়ে সরাসরি ভুল স্বীকার করা অনেক ভালো। বেলি আয়েশার দিকে তাকে সম্মতি জানিয়ে মাথা দোলালো। সে মনে মনে সিদ্ধান্ত নিল, আজই সে মাহির গায়ে হলুদের অনুষ্ঠানে যাবে। যতই জড়তা আর কটু কথার ভয় থাকুক না কেন, আজ সব উপেক্ষা করে সে আদনানের মুখোমুখি হবে। নিজের করা ভুলটার জন্য হাত জোর করে ক্ষমা চেয়ে নেবে। আলমারি খুলে একটা সুতি জামদানি শাড়ি বের করে পরে নিল। খুব একটা জমকালো সাজগোজ করার মানসিকতা তার ছিল না, তাই হালকা কাজল আর একটা ছোট্ট টিপি নিজেকে সীমাবদ্ধ করলো। তবে ছোট্ট ফিওনাকে সে খুব যত্ন করে সাজিয়ে দিল। একটা মিষ্টি ফ্রক পরিয়ে চুলে দুটো ক্লিপ আটকে দিতে ফিওনাকে যেন পরীর মতো লাগছিল। আয়নার সামনে দাঁড়িয়ে ফিওনা তার মামনির গাল ছুঁয়ে খিলখিল করে হেসে উঠল। কিন্তু বেলির মনের ভেতরের মেঘটা যেন কিছুতেই কাটছিল না। তৈরি হওয়া শেষ হলে তারা ঘর থেকে বের হলো। আয়েশার 7 মাসের ভারী শরীর, তাই সিঁড়ি দিয়ে নামার সময় বেলি এক হাতে আয়েশাকে শক্ত করে ধরে রাখলো, আর অন্য হাতে ফিওনার আঙুল চেপে ধরল। সাবধানে পা ফেলে ফেলে তারা তিনজনে যখন রাস্তার মোড়ে এসে দাঁড়ালো, ঠিক তখনই বেলির চোখ গেল ফুটপাতের এক কোণে। সেখানে একটা ছেঁড়া চটের ওপর বসেছিল এক ভিক্ষুক। লোকটার পরনের কাপড়টা যেমন জীর্ণ, তেমনি তার মুখের চামড়াগুলো কুঁচকে একাকার হয়ে গেছে। বেলি যখন আয়েশাকে ধরে সাবধানে রাস্তা পার হওয়ার জন্য এগোচ্ছিল, ঠিক তখনই সেই ভিক্ষুকটার সাথে তার চোখাচোখি হলো। এক অদ্ভুত মলিন আর করুণ দৃষ্টিতে বেলি সেই লোকটার দিকে তাকালো। বেলি থমকে দাঁড়িয়ে লোকটার দিকে চেয়ে রইল। আর আশ্চর্যের বিষয়, সেই মলিন চেহারার ভিক্ষুকটাও পলকহীন চোখে বেলির দিকেই তাকিয়েছিল। তার সেই ঘোলাটে চোখ দুটোর গভীরে যেন এক বুক হাহাকার লুকিয়ে আছে। মেয়েটির হাত থেকে প্রায় একরকম ছো মেরে কাগজের ফাইলটা কেড়ে নিলেন হাফসা খাতুন। ভেতরের প্রেসক্রিপশন আর ডাক্তারি রিপোর্টটা চোখের সামনে ধরতেই তার কপালে ভাঁজ পড়ল। ইংরেজি লেখাগুলো ভালো করে পড়তে পারলেন না,
মেয়ের ফ্যাকাশে মুখ আর কান্নায় ভেজা চোখ দেখে ওনার বুকের ভেতর সন্দেহের তিলটা তাল হয়ে উঠল। তিনি রাগী দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে সরাসরি জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর? এই রিপোর্টে কি লেখা আছে? পরিষ্কার করে বল আমায়। মায়ের এই রুদ্র মূর্তি দেখে তৃষ্ণা ভয়ে আড়ষ্ট হয়ে গেল। তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। এই মুহূর্তে সত্যি কথাটা বললে যদি মাথার ওপর থেকে এই শেষ আশ্রয়টুকু চলে যায়, এই ভয়ে তার বুকটা দুরু দুরু কাঁপতে লাগলো। এমনিতেই তো পাপের শাস্তি সে কম পাচ্ছে না, প্রতিটা মুহূর্ত নরক যন্ত্রণা ভোগ করছে। তৃষ্ণাকে চুপ করে থাকতে দেখে হাফসা খাতুন এবার আরো জোরে ধমক দিয়ে হুমকি দিলেন, কি রে, কথা কস না কে? সত্যি কথা কবি, নাকি আমি নিজে এই কাগজ নিয়ে ডাক্তারের কাছে যাবো? তখন কিন্তু আরো ভালো করে জানতে পারবো। আর কোনো উপায় না পেয়ে দেয়ালে পিঠ থেকে যাওয়া তৃষ্ণা এবার ভাঙা গলায় অঝরে কাঁদতে কাঁদতে বলল, মা, আমার আমার এইডস হইছে। কথাটা বলেই সে চোখ বন্ধ করে ফেলল। তারপর কান্নার বেগ সামলে নিল। মেয়ের মুখে এই মরণবেদীর নাম শুনতে হাফসা খাতুন যেন আকাশ থেকে পড়লেন। নিজের দুই হাত মাথায় দিয়ে তিনি ধপাস করে মেঝেতে বসে পড়লেন। তার সমস্ত শরীর যেন কাঁপতে লাগলো। তীব্র ক্ষোভ আর আফসোস করতে করতে তিনি চিৎকার করে বলতে লাগলেন, কত কইছিলাম তোরে, কত বুঝাইছিলাম যে এইসবে যাস না, এসব পাপ কাজ করিস না, নিজের ভালো চাস তো স্বামীর ঘরে ফেরত যা। কিন্তু না, তুই তো লাং নিয়ে নাসলি। সেই লাং তোরে খাইয়া দেয়া লাথি মেরা ভাগায় দিল 1 বছর পর। তারপর আবার আরেকটারে ধরলি, সেটাও শেষ হইল। তারপর আবার কারে ধরছিলে আল্লাহ জানে। এই জন্যই তো তোর এই অলক্ষণে রোগ হইছে। যা, আরো বেড়াদের সাথে শুইতে যা। হাফসা খাতুনের মুখ থেকে ক্ষোভের আগুনে যেন বিষাক্ত সব তীর বেরিয়ে আসতে লাগলো। তিনি দরজার দিকে আঙুল উঁচিয়ে তীব্র ঘৃণায় বললেন, আমার ঘরে আর তোর কোনো জায়গা নেই। তোর মতো এমন কলঙ্কিনী মেয়ে আমার চাই না। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে দূর হ। মায়ের প্রতিটা কথা তৃষ্ণার বুকে তীরের মতো বিঁধতে লাগলো। তৃষ্ণা তখন ঘরের এক কোণে বসে অঝরে কাঁদছে। নিজের অবাধ্যতার ভুলের জন্য আজ সে সমাজের কাছে, মায়ের কাছে এক ঘৃণিত অপরাধী। চোখের জলে বুক ভাসাতে ভাসাতে সে মনে মনে শুধু একটাই কথা ভাবছে, তার করা পাপের শাস্তি যে এতটা ভয়াবহ আর নির্মম হবে তা সে কোনোদিন স্বপ্নেও বোঝেনি। তৃষ্ণা দুই হাতে মায়ের পা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। ভাঙা গলায় আকুতি করে বলল, মা গো, আমায় তাড়িয়ে দিও না। আমার যাওনের কোনো জায়গা নাই মা। এই রোগ নিয়ে আমি কার দুয়ারে যাবো? আমায় একটুখানি আশ্রয় দাও মা, আমি ঘরের এক কোণে পড়ে থাকবো। হাফসা খাতুন এক ঝটকায় পা সরিয়ে নিয়ে তীব্র ঘৃণায় বললেন, তোর জন্য আমি এলাকায় মুখ দেখাইতে পারি না। মানুষের নানা কথায় কান পাতা যায় না। প্রথমে পালিয়ে গিয়ে বিয়ে করে আমার মাথাটা হেট করলি, বংশের সম্মান ধুলোয় মিশাইলি। তারপর যা একটু সম্মান বাকি আছিল তাও তুই শেষ করলি। শোন তৃষ্ণা, না খেয়ে বেঁচে থাকা যায়, কিন্তু সম্মান ছাড়া সমাজে বাঁচা যায় না। তোর এই কলঙ্কের বোঝা আমি আর টানতে পারবো না। তৃষ্ণা আবারও হামাগুড়ি দিয়ে মায়ের পায়ে পড়তে গেল, কিন্তু হাফসা খাতুন এবার সপাট এক লাথি মেরে তাকে দূরে সরিয়ে দিলেন। লাথি খেয়ে মেঝেতে আশ্রে পড়তেই তৃষ্ণার বুকের ভেতরটা যেন হু হু করে কেঁপে উঠল। চোখের পলকে তার স্মৃতির পাতায় একটা পুরনো দৃশ্য ভেসে উঠল। ঠিক এভাবেই ঠিক এভাবেই একদিন একজন অসহায় মানুষ তার পা জড়িয়ে ধরেছিল, আর সেও ঠিক এই নিষ্ঠুরভাবেই তাকে লাথি মেরে সরিয়ে দিয়েছিল। আজ প্রকৃতি যেন সেই নির্মম অন্যায় আর পাপের বিচারটাই সুদে আসলে তার কাছে ফিরিয়ে দিচ্ছে। এমন নয় যে ফারহান তৃষ্ণার জীবনে প্রথম পুরুষ ছিল। এর আগেও দুটো প্রেমে জড়িয়েছিল সে। শারীরিক সম্পর্ক হয়েও সে সম্পর্ক টিকেনি। বলেছিল কেউ তাকে খুশি করতে পারেনি। জীবনে মজাটাই তার কাছে মুখ্য ছিল। শেষমেশ চেয়েছিল বিয়ে করে থিতু হতে, কিন্তু তার অসৎ চরিত্র আর লোভী মানসিকতা তাকে ঠিক থাকতে দেয়নি। ফারহানকে ছেড়ে যার সাথে গেছিল বিয়ের ভরসা দিয়ে দিয়ে 1 বছর তার সাথে সম্পর্কে ছিল তৃষ্ণা। কত হোটেলে কত জায়গায় দেখা করেছে। বিয়ের চাপ দিতেই ছেলে পালালো। তারপর নিজের সৌন্দর্যকে হাত করে আবারও সম্পর্কে জড়িয়েছিল এক বিবাহিত পুরুষের সাথে, টাকা দেখে। সেটাও শেষ হয় সে পুরুষের স্ত্রীর সূত্র ধরে। এতেও থামেনি সে। জীবন আর যৌবনকে টেনে নিতে আরো একবার এক পুরুষের পাল্লায় পড়ল, যার যাতায়াত ছিল নিষিদ্ধ পল্লী অবধি। হয়তো তার থেকে ছড়িয়েছে এই রোগ। কতই না পাপ করেছে, পাপের শাস্তি পাচ্ছে সে। অনুশোচনায় যখন ঘিরে ধরলো ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জীবন তাকে মৃত্যু দুয়ার এনে দাঁড় করিয়েছে। এমন এক রাস্তায় এসে দাঁড়িয়েছে, ফেরার পথ আর নেই। চেয়ে চেয়ে নিজের ধ্বংস দেখা ছাড়া। চোখের জল মিশে একাকার হয়ে গেল তৃষ্ণার। এই ভয়াবহ ছোঁয়াচে রোগ নিয়ে সে এখন কোথায় যাবে?
কে তাকে এই সমাজে একটু ঠাঁই দেবে? কি হবে তার? মায়ের কথা শুনে উন্মাদের মতো ঘর থেকে বেরিয়ে এলো তৃষ্ণা। মাথার চুল এলোমেলো, পরনের কাপড় অগোছালো। সে রাস্তার উপর দিয়ে লক্ষ্যহীনভাবে হাঁটতে লাগলো। চারপাশের কোনো হিতায়ত জ্ঞান তার ছিল না। ঠিক তখনই তীব্র গতিতে আসা একটা দূরপাল্লার বাস সজোরে ধাক্কা দিল তৃষ্ণাকে। বড় একটা শব্দ করে তৃষ্ণা ছিটকে পড়ল রাস্তার ধারে। রক্তে ভেসে গেল পিচ ঢালা পথ। আশেপাশের লোকজন চিৎকার করে ছুটে এসে ধরাধরি করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেল। ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করে তার প্রাণটা বাঁচালো ঠিকই, কিন্তু মাথায় অতিরিক্ত আঘাত পাওয়ার কারণে তৃষ্ণার ব্রেনের ভেতরে সবকিছু ওলটপালট হয়ে গেল। সে নিজের অতীত, নিজের নাম, নিজের রোগ সবকিছু এক নিমিষে ভুলে গেল। তার স্মৃতিশক্তি পুরোপুরি লোপ পেল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সে একদম পাগলের মতো আচরণ করতে লাগলো। নোংরা কাপড় পরে, এলোমেলো চুলে সে এদিক ওদিক উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে লাগলো। হাফসা খাতুন কিন্তু মন থেকে মেয়েকে চিরতরে তাড়িয়ে দিতে চাননি। মা তো রাগের মাথায় অপমানে লাথি মেরে তাড়িয়ে দিল। ওনার মাতৃত্বের টান শেষ হয়ে যায়নি। তিনি চেয়েছিলেন মেয়েটার রাগ একটু কমলে তাকে আবার নিজের ঘরেই লুকিয়ে রাখবেন, সেবা শুশ্রূষা করবেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তৃষ্ণা ততদিনে পুরোপুরি পাগল হয়ে চিরকালের জন্য সে এলাকা ছেড়ে, মায়ের কোল ছেড়ে বহু দূরে হারিয়ে গেছে। গায়ে হলুদের অনুষ্ঠানটি সাধারণ এক বস্তি ঘরে হলেও বেশ চমৎকার করে সাজানো হয়েছে। চারপাশের দেয়ালে সস্তা রঙিন কাগজ, গাঁদা ফুলের মালা, মরিচবাতির আলোয় পুরো পরিবেশটাতে একটা উৎসবের আমেজ ফুটিয়ে তোলা হয়েছে। বেলিয়ার আয়েশা ছোট্ট ফিওনাকে সাথে নিয়ে সাবধানে হেঁটে কুলসুম বেগমের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। আজ মেয়ের বিয়ে বলে কুলসুম বেগম নিজেও বেশ জমকালো একটা শাড়ি পরে সেজেগুজে বসে আছেন। বেলি কিছুটা দ্বিধা আর জড়তা নিয়ে এগিয়ে গিয়ে ওনাকে সালাম দিল। কুলসুম বেগম বেলির দিকে তাকিয়ে মুখের গম্ভীর ভাবটা কিছুটা নরম করে বললেন, আইয়ো, ভেতরে বউ। কুলসুম বেগমের কথার টোন দেখে বেলি ঠিক বুঝে উঠতে পারল না উনি কি আসলেই তাদের আশাতে খুশি হয়েছেন নাকি মনে মনে বেজার হয়েছেন। খালাম্মার মনের ভাব বোঝার চেষ্টা না করে বেলি সোজা মাহির কাছে চলে গেল। ভেতরের ঘরে মাহিকে হলুদ শাড়ি আর গয়নায় সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে। সাজানো মাহিকে দেখে বেলির মুখ থেকে আচমকা বেরিয়ে গেল, কি সুন্দর লাগছে মাহি তোকে। মাহিও বেলিকে দেখে মিষ্টি করে হাসলো। বেলি চারদিকে চোখ বুলিয়ে আদনানকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু পুরো ঘরের কোথাও আদনান নেই। বেলির চোখের ভাষা বুঝতে পেরে আয়েশা কানের কাছে ফিসফিস করে বলল, আদনান নাকি কি একটা কাজে বাইরে গেছে, বিয়ে বাড়ি, কত রকম কাজ থাকে একটু পরে চলে আসবো। আদনানের না থাকার খবর শুনে বেলির বুকের ভেতর জমে থাকা উৎকণ্ঠাটা একটু কমলো। সে তখন চারদিকে তাকিয়ে বলল, আচ্ছা ফিওনা কই রে? আয়েশা হেসে ঘরের বাইরের দিকে ইশারা করে বলল, আরে ও তো ওই যে বাইরের বাচ্চাদের সাথে খেলায় মেতে উঠেছে। দেখছিস না কত বাচ্চা এখানে এসেছে। তুই চিন্তা করিস না, ওখানে আছে। ফিওনা অন্য বাচ্চাদের সাথে খেলছে জেনে বেলিও নিশ্চিন্ত হলো। এক পর্যায়ে বেলি আর আয়েশা মাহিকে ঘিরে ধরে গল্প করতে পুরোপুরি ব্যস্ত হয়ে পড়ল। বিয়ের নানা খুনসুটি আর পুরনো দিনের কথায় মাহিকে হাসাতে হাসাতে তার ভেতরের গুমোট ভাবটা একদম ভুলে গেল। একটু পরে মূল অনুষ্ঠান শুরু হয়ে গেল। সাউন্ড বক্সে উচ্চস্বরে বাজতে শুরু করলো গান। সেই সাথে বস্তির তরুণ তরুণীদের নাচ আর চেঁচামেচিতে পুরো বাড়ি গম গম করে উঠল। চারদিকের প্রচুর আওয়াজ আর হুলস্থুলের ভেতর বেলি আয়েশার দিকে ঝুঁকে মুখ নাড়িয়ে কিছু একটা জিজ্ঞেস করলো, কিন্তু কানের কাছে মিউজিকের তীব্র শব্দের কারণে আয়েশা ঠিক কি বলছে তার একটা বর্ণও বেলি বুঝতে পারল না। বেলি শুধু মাথা নেড়ে সায় দিল। তার মনের এক কোণে অবচেতনভাবে এই ধারণাটা কাজ করছিল যে ফিওনা নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে বা আয়েশার কাছে আছে। এই অতি আত্মবিশ্বাসের ঘোরটাই যে তার জীবনে কত বড় বিপর্যয় ডেকে আনতে চলেছে তা বেলি তখনও টের পায়নি। দেখতে দেখতে ঘড়ির কাঁটা রাত 10টা ছুঁয়ে গেল। সাউন্ড বক্সের তীব্র আওয়াজ আর মানুষের নাচ গানের আনন্দ উৎসব তখনও পুরোদমে চলছে, কিন্তু বেলির মনের ভেতরে শান্তি ততক্ষণে কর্পূরের মতো উড়ে গেছে। দীর্ঘ 2 ঘন্টা ধরে সে ফিওনাকে খুঁজে পাচ্ছে না। পুরো বিয়ে বাড়ি, বস্তির আনাচ কানাচ হন্যে হয়ে খুঁজেও তার কলিজার টুকরোটার কোনো হদিস মিলল না। বেলি পাগলের মতো ছুটে গিয়ে বাইরে খেলতে থাকা বাচ্চাগুলোকে বারবার চেপে ধরলো। কেঁদে কেঁদে জিজ্ঞেস করলো, তোমাদের সাথে আমার ফিওনা খেলছিল না? ও কোথায় গেছে বলো না, আমার ফিওনা কোথায়? বাচ্চাগুলো ভয় পেয়ে মাথা নাড়ল। তাদের মধ্যে একজন শুধু আমতা আমতা করে বলল,
ফিওনা তো অনেক আগে আমাদের ওখান থেকে চলে গেছে। কার সাথে গেছে আমরা দেখিনি। কথাটা শোনা মাত্রই বেলি মাঠের মাঝখানে অসহায় হয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগলো। বুক ফাটা কান্নায় সে চারপাশ ভারী করে তুলল। একটা মায়ের জীবনের একমাত্র সম্বল, বেঁচে থাকার একমাত্র আলো তার সন্তান, সে এভাবে কোথায় হারিয়ে যাবে। ঠিক তখনই ভিড় ঠেলে আদনান এসে বেলির সামনে দাঁড়ালো। বেলির এই অবস্থা দেখে আদনানের নিজের চোখও ভিজে উঠল। সে আর নিজের রাগ বা অভিমান ধরে রাখতে পারল না। বেলির পাশে বসে অত্যন্ত দৃঢ় আর আশ্বস্ত করা গলায় বলল, তুমি একদম কেঁদো না, শান্ত হও। ঠিক ফিওনাকে খুঁজে পাবো, দেখো। আদনানের কথায় বেলি যেন খড়কুটো আঁকড়ে ধরার মতো একটু সাহস পেল। এরপর আদনান, বেলি আর বস্তির কয়েকজন মিলে চারপাশের অন্ধকার গলিগুলোয় খোঁজাখুঁজি শুরু করলো। শেষমেশ খুঁজতে খুঁজতে তারা বস্তির একদম শেষ মাথায়, যেখানে এক নিঝুম আর পরিত্যক্ত জঙ্গল মতো আছে, সেই দিকে এগিয়ে গেল। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার আর থমথমে। বেলি হাতের টর্চটা জেলে চারপাশে ঝোপঝাড়ে আলো ফেলতে লাগলো। আচমকা টর্চের তীব্র আলোটা গিয়ে পড়ল ঝোপের আড়ালে মাটির উপর। আর সে আলোয় চোখের সামনে যা ভেসে উঠল তা দেখে বেলির কলিজা যেন ছিঁড়ে বের হয়ে এলো। সাদা ফ্রক পরা একটা ছোট বাচ্চা উপুর হয়ে মাটির উপর পড়ে আছে। নিজের মেয়ের সে আদরের সাদা ফ্রকটা চিনতে বেলির এক মুহূর্ত ভুল হলো না। কিন্তু পরক্ষণে এক চরম ও ভয়ঙ্কর দৃশ্যে বেলির পুরো বুকটা কেঁপে উঠল। তার পায়ের নিচের মাটি যেন সরে গেল। টর্চের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে অসহায় নিথর ফিওনা দুপায়ের মাঝখানের ফাঁক দিয়ে তাজা লাল রক্ত গড়িয়ে পড়ছে। আর সে রক্তে সাদা ফ্রকটার নিচের অংশ ভিজে একাকার হয়ে গেছে। বেলির বুক ফাটা আর্তনাদ আর গগন বিদারী চিৎকারে পরিবেশ ভারী হয়ে উঠেছে। সে ফিওনার রক্তাক্ত নিথর শরীরটা বুকের সাথে শক্ত করে চেপে ধরে পাগলের মতো হাসপাতালের দিকে ছুটল। জরুরি বিভাগের ডাক্তাররা ফিওনার অবস্থা দেখে শিউরে উঠলেন। বাচ্চার এমন ভয়াবহ ক্ষত আর রক্তপাত দেখে তারা আর এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় পুলিশে খবর দিলেন। হাসপাতালের সাদা ঠান্ডা করিডোরের মেঝেতে বসে বেলি তখনও উন্মাদের মতো কাঁদছে। তার গায়ের শাড়িতে মেয়ের তাজা রক্ত লেগে শুকিয়ে আসছে। আয়শা নিজের 7 মাসের ভারী শরীর নিয়েও বেলির পাশে বসে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু বেলির কানের ভেতর তখন কোনো কথাই ঢুকছে না। কিছুক্ষণ পর আয়েশার স্বামী আরিফ হন্তদন্ত হয়ে হাসপাতালে এসে পৌঁছালো। সে বাইরে থেকে কিছু খাবার আর পানির বোতল কিনে এনেছিল। আরিফ অত্যন্ত যত্ন করে খাবারগুলো প্রথমে তার অন্তঃসত্ত্বা স্ত্রী আয়েশার দিকে এগিয়ে দিল। তারপর বড় বোন সমতুল্য বেলির সামনে ধরল। বেলি শূন্য দৃষ্টিতে আরিফের দিকে তাকালো, কিন্তু কোনো খাবার স্পর্শ করার মতো মানসিকতা তার ছিল না। ঠিক তখনই আদনান ধীর পায়ে করিডোরে এসে দাঁড়ালো। সে এতক্ষণ দূর থেকে নির্বাক হয়ে পুরো দৃশ্যটা দেখছিল। তার চোখেও ছিল এক অদ্ভুত থমথমে ভাব। সে বেলির একদম কাছাকাছি এসে বসলো এবং অত্যন্ত নরম ও সান্ত্বনা জড়ানো গলায় বলল, মন শক্ত করো, ভেঙে পড়ো না। আমাদের ফিওনা অনেক শক্ত মেয়ে, ও ঠিক সুস্থ হয়ে যাবে। তোমরা না আসলে হয়তো ওসব হতো না। আমাকে ক্ষমা করো, আমার জন্য এত কিছু। কথাটা বলে আদনান আর সেখানে দাঁড়ালো না। কারো কোনো উত্তরের অপেক্ষা না করে সে দ্রুত পায়ে হাসপাতাল ছেড়ে চলে গেল। তার এইভাবে হুট করে চলে যাওয়া দেখে আয়েশা বেলির দিকে তাকিয়ে নিচু গলায় বলল, আজ তো নিজের বোনের বিয়ে, বাড়িতে কত মেহমান, মনে হয় সেই তাগিদেই চলে গেছে। তুই কিছু খেয়ে নে। এরই মধ্যে জরুরি বিভাগের ওটি থেকে ডাক্তাররা গম্ভীর মুখে বেরিয়ে এলেন। বেলি এক লাফে উঠে গিয়ে ডাক্তারের হাত দুটো চেপে ধরল। ডাক্তার একটা দীর্ঘশ্বাস ফেলে অত্যন্ত দুঃখিত গলায় বললেন, বাচ্চার ওপর প্রচন্ড রকমের পাশবিক নির্যাতন চালানো হয়েছে। গলায় মুখে নখের আঁচড়ের দাগ। বাচ্চাটা হয়তো ছুটে পালানোর চেষ্টা করছিল। গলায় বেশ লাল দাগ। ওকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। সফল না হয়ে অতিরিক্ত ব্লিডিং হওয়ার কারণে সে শকে চলে গেছে। আমাদের ধারণা, যন্ত্রণার তীব্রতায় এক পর্যায়ে ফিওনা যখন জ্ঞান হারিয়ে ফেলেছিল, তখন হয়তো ধর্ষক ভয় পেয়ে মাঝপথে তাকে ওই জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায়। বর্তমানে আমরা রক্তপাত বন্ধ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। চিকিৎসা চলছে। ডাক্তারের মুখ থেকে ধর্ষণ, অতিরিক্ত ব্লিডিং কথাগুলো শোনা মাত্রই বেলির মাথার ভেতর সব ওলটপালট হয়ে গেল। সে আবারও করিডোরের মেঝেতে আশ্রয় পড়ে হাউমাউ করে কেঁদে উঠল। এই পৃথিবীর মানুষগুলো এত নিষ্ঠুর, এত পৈশাচিক হতে পারে একটা রক্ত মাংসের মানুষ। মাত্র 4 বছরে একটা নিষ্পাপ অবুঝ বাচ্চা, তাকেও একটু দয়া করলো না পাষণ্ডরা। তাকেও ধর্ষণ করতে ছাড়েনি।
তার 4 বছরের পুতুলটার সাথে এই দুনিয়ার মানুষ এমন নারকীয় কাণ্ড করতে পারলো, এই সত্যিটা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। কান্না যেন থামছেই না এটা ভেবে ফিওনা কত যন্ত্রণা সহ্য করেছে। ফারহান চাইলে পারত বেলিকে ডিভোর্সের পর টাকাগুলো না দিয়ে ফাঁকি দিতে, আইনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াতে, কিন্তু তার ভেতরে সুপ্ত বিবেক আর অতীতে করা পাপের তীব্র অপরাধ বোধ তাকে কুরে কুরে খাচ্ছিল। সে চেয়েছে যে কোনো মূল্যেই হোক বেলির এই দেনমোহরের পাওনা টাকা শোধ করে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে। সেই মরিয়া ভাব থেকেই ফারহান দ্রুত তার নিজের গ্রামে ফিরে যায়। বাপ দাদার আমলে যেটুকু মাথা গোঁজার শেষ ভিটেমাটি অবশিষ্ট ছিল, নিজের কোনো ভবিষ্যতের কথা না ভেবেই সেটুকু একরকম পানির দরে তাড়াহুড়ো করে বিক্রি করে দেয়। সব মিলিয়ে মাত্র 3 লাখ টাকা হাতে পায় সে। গ্রামে থাকার মতো শেষ আশ্রয়টুকু হারিয়ে ফারহান ঢাকায় ফিরে আসে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেলির দেনমোহরের সেই 2 লাখ টাকা সে শোধ করে দেয়, কিন্তু দেনমোহরের টাকার বাইরেও তার ঘাড়ে আরো 30,000 টাকার একটা দেনা ছিল। সেই অবশিষ্ট টাকাটা শোধ করার জন্য সে নতুন করে মাথা তুলে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করছিল। এদিক ওদিক হন্য হয়ে ঘুরছিল, কিন্তু নিয়তির মার বোধহয় একেই বলে। ফারহান আর এক কদমও সামনে এগুতে পারল না। তার চলার সব পথ যেন একসাথে বন্ধ হয়ে গেল। টাকার অভাবে ঢাকার সেই জীর্ণ ছোট ঘরটার বাড়ি ভাড়াও সে সময় মতো দিতে পারেনি। কয়েক মাসের ভাড়া বাকি পড়ায় বাড়িওয়ালা একদিন চরম অপমান করে তাকে ঘর থেকে তাড়িয়ে দেয়। রাস্তায় এসে দাঁড়ায় ফারহান। একটা সাধারণ কাজের জন্য সে চেনা পরিচিত সবার দুয়ারে দুয়ারে ঘুরল, কিন্তু তার অতীত রেকর্ড আর এই বর্তমান দুর্দশা দেখে কেউ তাকে বিশ্বাস করলো না, কোনো কাজেও নিল না। চরম নিরাশ আর নিঃস্ব হয়ে একদিন ফারহান রাস্তার এক মোড়ে এসে ধপাস করে বসে পড়ল। খিদে আর অপমানে তার শরীর তখন কাঁপছিল। গত কয়েক মাসের মানসিক ঝড় আর অনাহারে তার পরনের পোশাকটা হয়ে গিয়েছিল জীর্ণ, ময়লা আর ছেঁড়া। মাথার চুলগুলো উস্কো খুস্কো, মুখের দাড়ি গোঁফ বড় হয়ে জট পাকিয়ে গিয়েছিল। ফারহান যখন শূন্য দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে নিজের ভাগ্যকে দোষছিল, ঠিক তখনই এক পথচারী তার সেই মলিন দশা, ছেঁড়া পোশাক আর বড় বড় চুলদাড়ি দেখে তাকে একজন সাধারণ ভিখারি ভেবে বসলো। লোকটা দয়া করে ফারহানের ওপর একটা টাকার নোট ছুঁড়ে দিয়ে চলে গেল। কোলের ওপর পড়া সে টাকাটার দিকে ফারহান স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। তার চোখ ফেটে জল চলে এলো। আজ পরিস্থিতি তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। টাকাটার দিকে তাকিয়ে সে চরম এক সত্য আবিষ্কার করলো। দুনিয়ার মানুষ তাকে এখন ভিক্ষুক ছাড়া আর কিছু ভাবছে না। ভেতরের সব আত্মসম্মান আর অহংকার বিসর্জন দিয়ে সেই দিন থেকে ফারহান পুরো দস্তুর ভিক্ষাবৃত্তি বেছে নিল। ওই রাস্তার মোড়টাই হলো তার নতুন ঠিকানা। এভাবে ভিক্ষা করে তার এক একটা দিন কাটতে লাগলো। মানুষের কাছে হাত পেতে যে কয়টা টাকা জোটে, তা দিয়ে কোনোদিন কিছু কিনে পেটের ক্ষুধা মেটায়। আর যেদিন টাকা জোটে না, সেদিন ক্ষুধার্ত পেটে রাস্তার ফুটপাতে চটের ওপর ধপাস করে শুয়ে পড়ে। ঘুমানোর জন্য ছাদটুকু নেই তার মাথায়। ফারহান বড় রাস্তার ধারের এক কোণে আস্তানা গেড়েছিল। হঠাৎ করে তার কানের কাছে মানুষের শোরগোল আর একটা তীব্র জটলার আওয়াজ এলো। চারপাশ থেকে লোকজন চিৎকার করতে করতে ছুটে যাচ্ছে। পিচঢালা মেন রোডের মাঝখানে ততক্ষণে বেশ বড় একটা মানুষের ভিড় জমে গেছে। কেউ একজন বলাবলি করলো, আহারে, এক্কেবারে বাসের তলায় পইরা শেষ। ফারহান সহজে হাঁটতে পারে না, তাই সেই পুরনো ভাঙা ক্রাসটার ওপর ভর দিয়ে সে অনেক কসরত করে কোনো মতে শরীরটাকে টেনে তুলল। কৌতূহল আর অবশ পা দুটো নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সে জটলার একদম সামনে গিয়ে দাঁড়ালো। ভিড় ঠেলে উকি দিতে দেখলো রাস্তার মাঝখানে রক্তাক্ত অবস্থায় একটা মেয়ে পড়ে আছে। চারপাশের লোকজন আফসোস করতে করতে বলাবলি করছে, মাথায় বড্ড বেশি চোট লাগছে ভাই, মেয়েটা আর বেঁচে নেই, অন স্পট ডেড। রক্তে ভেজা সে নিথর দেহের দিকে তাকিয়ে ফারহানের বুকের ভেতরটা হু হু করে উঠল। সে দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবলো, এমন একটা অ্যাক্সিডেন্ট যদি তারও হতো, যদি একটা বাস এসে তাকেও পিষে দিয়ে চলে যেত, তবে সেই নরক যন্ত্রণা আর দুর্দশার জীবন থেকে চিরতরে মুক্তি পেত। প্রতিদিন হাত পেতে ভিক্ষা করার চেয়ে এই মরণও যে অনেক ভালো ছিল। এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে ফারহান একটু ভালো করে লক্ষ্য করলো মেয়েটার দিকে। মাথার চুলগুলো জট পাকিয়ে ধুলোবালিতে একাকার হয়ে আছে। হাতের আর পায়ের নখগুলো অযত্নে কত বড় বড় হয়ে গেছে। পরনে নোংরা ছেঁড়া ফাটা তালি দেওয়া এক টুকরো কাপড়। চারপাশের মানুষজন বলাবলি করতে লাগলো, এটা কোনো সাধারণ মেয়ে নয়, নির্ঘাত কোনো পথের পাগল। ফারহান যখন লোকজনের কথা শুনছিল, তখন তার চোখ গিয়ে পড়ল মেয়েটার মুখের ওপর।
রক্তের ছোপ ছোপ দাগ মাখা সে ফ্যাকাশে চেহারার দিকে তীক্ষ্ণ নজর দিতেই ফারহানের পুরো শরীর যেন এক নিমেষে জমে পাথর হয়ে গেল। আর অন্য কেউ নয়, এই যে সেই অতি পরিচিত মুখ, এই যে তৃষ্ণা। লোকেরা তখনও আফসোস করে বলছে, আহারে, খেয়াল না কইরা রাস্তা পার হইতে গেছিল, অ্যাক্সিডেন্টেই মরে গেল। ফারহান ধীর পায়ে আরেকটু কাছে এগিয়ে গেল, কিন্তু সে তৃষ্ণার সে রক্তাক্ত দেহটার স্পর্শ করল না। হাত দুটো তার কাঁপছিল। এক তীব্র শূন্যতার বিষাদ এসে তাকে গ্রাস করলো। এই একটা নারীর চক্করে পড়েই তো আজ তার জীবনের এই চরম অধপতন। তার এই ভিখারি হওয়ার পেছনে তৃষ্ণার ভূমিকাও তো কম ছিল না। আজ এই দৃশ্য দেখে সে হাসবে নাকি কাঁদবে তা নিজের মনকেও জিজ্ঞেস করে বুঝতে পারল না। যে তৃষ্ণার রূপের মোহে অন্ধ হয়ে সে নিজের সাজানো সংসার, লক্ষ্মী একটা বউ, ফুটফুটে কন্যা সন্তানকে এক নিমেষে ছেড়ে দিয়েছিল, সেই তৃষ্ণাই তাকে চরম অবহেলায় ছেড়ে চলে গিয়েছিল। আর আজ অবশেষে সেই তৃষ্ণাকে এই নিষ্ঠুর দুনিয়া ছেড়ে একেবারে শূন্য হাতে চলে যেতে হলো। পরক্ষণেই ফারহানের মনে হলো, এখন তৃষ্ণার ঘাড়ে দোষ চাপিয়ে বা তার কি লাভ? সে নিজে কি ধোয়া তুলসী পাতা? সে নিজেও তো এক চরম পাপী। বেলির মতো একটা মেয়ের জীবন ধ্বংস করার মূল কারিগর তো সে নিজেই। প্রথমে প্রেম করে পালিয়ে এনে বিয়ে করলো, মেয়েটাকে পরিবার থেকে আলাদা করে নিল, সংসার পাতলো, সন্তান হলো। শেষমেশ সে পরকে লিপ্ত হয়ে আরেকটা বিয়ে অবধি করেছে। যে মেয়েটা তার জন্য সব ছেড়েছিল, সেই মেয়েটাকেই সে ছেড়ে দিয়েছে। ফারহান একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবল, ভালোই হয়েছে, তৃষ্ণা অন্তত এই দুনিয়া থেকে মুক্তি পেয়েছে। কিন্তু সে নিজে কবে মুক্তি পাবে? আত্মহত্যা করা মহাপাপ। আর জীবনে সে এমনিতেও কম পাপ করেনি যে নতুন করে আরেকটা পাপের বোঝা মাথায় নেবে। সেই ভয়ে সে নিজের জীবনটা নিজ হাতে শেষ করতেও পারছে না। ফারহান ঝাপসা চোখে তৃষ্ণার লাশের দিকে তাকিয়ে রইল। আজ সে নিজের চোখ ভরে প্রকৃতির সেই নিষ্ঠুর বিচার দেখল। প্রকৃতি কাউকেই ছাড়ে না। প্রকৃতি তৃষ্ণাকেও ছাড়েনি, আবার ফারহানকেও মাফ করেনি। তৃষ্ণা তো এক নিমিষেই সব কষ্ট থেকে মুক্তি পেয়ে চলে গেল, কিন্তু ফারহানের জন্য প্রকৃতি যা আরো বড় শাস্তি তুলে রেখেছে। সে মরতেও পারছে না, বাঁচতেও পারছে না, প্রতিটা মুহূর্তে ধুকে ধুকে মরছে। সময় তার নিজস্ব নিয়মে বয়ে যায়। হাসপাতালের করিডোরে সে ঠান্ডা মেঝেতেই বেলির জীবনের সবচেয়ে দীর্ঘ আর ভয়ঙ্কর রাতটা পার হলো। চোখের একটা পলকও সে ফেলতে পারেনি। প্রতিটা সেকেন্ড কেটেছে বুকের ভেতর এক তীব্র ছটফটানি আর কান্নায়। পরের দিন দুপুরে ওটি থেকে নার্স এসে অবশেষে একটা স্বস্তির খবর দিলেন। ফিওনা চোখ মেলে তাকিয়েছে। খবরটা শোনা মাত্রই বেলি কেবিনের দিকে দৌড়ে যেতে চাইল, কিন্তু কর্তব্যরত ডাক্তার তাকে বাধা দিয়ে নরম গলায় বললেন, ব্যস্ত হবেন না, বাচ্চা মাত্র চোখ খুলেছে, তবে এখনো প্রচন্ড ট্রমার মধ্যে আছে। আমরা এই মুহূর্তে কাউকে ওর সাথে দেখা করতে দিতে পারছি না। ওকে যখন কেবিনে শিফট করা হবে তখন দেখা করতে পারবেন। শরীরটা অনেক দুর্বল, তবে চিকিৎসা খুব ভালোভাবে চলছে। আশা করছি খুব দ্রুত ও সুস্থ হয়ে উঠবে। ডাক্তার আশ্বাস বাণীতে বেলির বুকের ওপর চেপে থাকা পাথরের মতো ভারটা কিছুটা হলেও কমলো। সে আল্লাহর দরবারে লাখো শুকরিয়া জানালো। ততক্ষণে আরিফ আবার হাসপাতালে চলে এসেছে, তার হাতে একটা বড় টিফিন বক্স। সে সোজা আয়েশা আর বেলির সামনে এসে বক্সটা খুলে ধোয়া ওঠা গরম ভাত আর তরকারি বের করলো। তাই দেখে আয়েশা একটু অবাক হয়ে ভ্রু কুঁচকে বলল, খাবার আবার হোটেল থেকে কিনে আনলাকে? কতগুলো টাকা খরচ হইলো বলো তো? আরিফ একগাল হেসে বলল, ধুর পাগলি, হোটেল থেকে কিনতে যাব কেন? তুমি এই অবস্থা হাসপাতালে কষ্ট করছো, আর আমি হোটেলের খাবার এনে তোমাদের খাওয়াবো? সকালে বাসায় গিয়ে নিজ হাতেই রান্না করে নিয়ে এসেছি। স্বামীর মুখের কথা শুনে আয়েশার মলিন মুখেও একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। এমন একটা কঠিন বিপদের দিনে এত যত্নবান আর দায়িত্বশীল একজন স্বামী পেয়েছে ভেবে তার মনটা কৃতজ্ঞতায় ভরে গেল। আরিফ এবার বেলির দিকে তাকিয়ে বলল, বেলি আপা, আপনিও আর না করবেন না, হাতটা ধুয়ে একটু মুখে দিন। বেলি শেষবার ভাত খেয়েছিল গতকাল দুপুরে। তারপর সন্ধ্যা সে অভিশপ্ত গায়ে হলুদের অনুষ্ঠান থেকে শুরু করে এই বিকেল পর্যন্ত একটা দানাও তার পেটে পড়েনি। তীব্র মানসিক চাপ আর ক্ষুধার কারণে শরীরটা তার বড্ড দুর্বল লাগছিল। মাথাটাও কেমন যেন ঝিমঝিম করছিল, তবে ভাত খাওয়ার মতো রুচি তার ছিল না। সে আরিফের আনা খাবার না নিয়ে কাল রাতে আরিফেরই কিনে আনা ব্যাগ থেকে একটা পাউরুটি বের করে আলতো করে মুখে দিল। আয়শা বেলির অবস্থা বুঝতে পেরে তাকে আর ভাত খাওয়ার জন্য জোরাজোরি করল না। বিগত দিনের প্রতিটা ছোট বড় বিপদে আপদে আদনান যেভাবে সবসময় ছায়ার মতো পাশে এসে দাঁড়িয়েছে,
আজ এই সংকটের মুহূর্তেও বেলির অবচেতন মন বারবার সে আদনানকে আশা করছিল। চোখ দুটো বারবার হাসপাতালের সদর দরজার দিকে চলে যাচ্ছিল। বেলি একটা দীর্ঘশ্বাস ফেলে শূন্য গলা আয়েশাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আয়েশা, এতক্ষণে তো মাহির বিয়ে হয়ে যাওয়ার কথা, তাই না? আদনান এখনো একবারের জন্য এলো না খোঁজ নিতে? আয়েশা বেলির মনের ব্যাকুলতা বুঝতে পেরে একটু সামলে নিয়ে বলল, বিয়ে বাড়ি কি এতই সোজা? কত রকমের ঝামেলা থাকে, মেহমান বিদায় করা, হিসাব নিকাশ মেলানো, আরো কত কাজ আছে। দেখিস, সব কাম সাইরাই ও হসপিটালে ছুটে আসবো। ঠিক তখনই করিডোরের নীরবতা ভেঙে ভারী বুটের আওয়াজ শোনা গেল। বেলি আর আরিফ তাকিয়ে দেখল দুজন কনস্টেবলকে সাথে নিয়ে থানা সাব ইন্সপেক্টর এসআই হন্তদন্ত হয়ে তাদের দিকে এগিয়ে আসছেন। পুলিশকে আসতে দেখে বেলির বুকের ভেতরটা আবার নতুন কোনো আশঙ্কায় ধক করে উঠল। সাব ইন্সপেক্টর শফিক সাহেব বেলির দিকে তাকিয়ে বেশ নরম গলায় বললেন, যাওয়ার আগে ভাবলাম বাচ্চাটার একটু খোঁজ নিয়ে যাই। কেমন আছো? সাথে একটা খবরও আছে। বেলি ডাক্তারে বলা আশ্বাসের কথাটুকু বলতে গিয়েও মাঝপথে থমকে গেল। তার চোখের মণি দুটো যেন কুটুর থেকে ঠিকরে বেরিয়ে আসতে চাইল। পুলিশের পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকাতে বেলির পুরো দুনিয়াটা ওলটপালট হয়ে গেল। আদনান দাঁড়িয়ে আছে, কিন্তু এ কোন আদনান? তার চেনা সুবোধ ছায়ার মতো পাশে থাকা সে আদনান তো এটা নয়। এই আদনানের দুই হাত আজ লোহার শক্ত হাত করায় বন্দি। পরনের বিয়ের পাঞ্জাবিটা ধুলোবালিতে মাখামাখি, মাথাটা নিচু। বেলি নিজের চোখে বিশ্বাস করতে পারল না। সে এক লাফে সোফা থেকে উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, আদনান, তোমার হাতে এসব কি? ওনাদের হাতে হাত করা কেন আদনান? অফিসার, আপনারা ওকে এভাবে বেঁধেছেন কেন? ও তো আমার ভাইয়ের মতো। ও তো আমার মেয়েকে খুঁজতে সাহায্য করেছে। কোনো ভুল হচ্ছে আপনাদের। সাব ইন্সপেক্টর শফিক একটা দীর্ঘশ্বাস ফেলে অত্যন্ত গম্ভীর ও কঠোর গলায় বললেন, কোনো ভুল হয়নি আপা। দুনিয়াটা কত বড় জঘন্য জায়গা তা আপনি এখনো জানেন না। কাল রাতে অন্ধকার জঙ্গলে এই পাশবিক কাজটা করে অপরাধী পালিয়ে গেল। তাড়াহুড়ো করে দৌড়াতে গিয়ে নিজের পাপের চিহ্ন ওখানেই ফেলে গিয়েছিল। ঝোপের একটু দূরে আমরা একটা মানিব্যাগ পাই, আর সেই মানিব্যাগের ভেতরে ন্যাশনাল আইডি কার্ড, ছবি আর টাকা, সবই আদনানের। পুলিশের কথা শুনে আয়শা নিজের পেটে হাত দিয়ে সোফায় ধপাস করে বসে পড়ল। পুরো করিডোরে যেন নীরবতা নেমে এলো। পুলিশ অফিসার বলতে লাগলেন, সকালে বিয়ের মণ্ডপ থেকে যখন আমরা একে তুলে আনি, প্রথমে খুব নাটক করছিল, কিন্তু গাড়িতে একটু আপ্যায়ন করতে নিজের মুখে সব স্বীকার করেছে। এই জঘন্য লোকটাই কাল রাতে আপনার 4 বছরের নিষ্পাপ বাচ্চাটার সাথে ওই পাশবিক কাজটা করেছে। না, এটা হতে পারে না, আপনারা মিথ্যা বলছেন। বেলি দুই হাতে নিজের মাথা চেপে ধরে চিৎকার করে উঠল। তার শরীর থরথর করে কাঁপছিল, বুক চিরে কান্না বেরিয়ে আসছে। যে আদনান তাকে বিপদের দিনে আশ্রয় দিল, যে আদনানকে সে নিজের ছোট ভাইয়ের মতো বিশ্বাস করে, সে এমন একটা পিশাচ, এমন একটা জানোয়ার। বেলি উন্মাদের মতো আদনানের সামনে গিয়ে তার কলার চেপে ধরল। চোখের জল আর গলার চিৎকার এক করে বলল, কথা বলছিস না কেন রে কুলাঙ্গার? মুখ খোল, বল যে পুলিশ মিথ্যা বলছে। তুই আমার ফিওনার মামা না? ও তো তোকে মামা ডাকে, তোর গলা জড়িয়ে ধরে না আদর করে। তুই কি করে এই কাজ করলি? বল এগুলো মিথ্যা। আদনান এতক্ষণ মাথা নিচু করেছিল, এবার সে ধীরে ধীরে চোখ তুলে বেলির দিকে তাকালো। সেই চোখে আর কোনো অপরাধবোধ ছিল না, ছিল এক অদ্ভুত শীতল হিংস্রতা। সে অবহেলা একটা দীর্ঘশ্বাস ফেলে কাঁপানো কিন্তু স্পষ্ট গলায় বলল, পুলিশ কোনো মিথ্যা বলছে না বেলি, যা শুনেছ সব সত্যি। আমি আমি প্রতিশোধ নিয়েছি। প্রতিশোধ শব্দটা শোনা মাত্রই বেলির হাত দুটো আদনানের কলার থেকে আলগা হয়ে গেল। সে দুপা পিছিয়ে গেল, অবিশ্বাস আর তীব্র যন্ত্রণায় চোখ বড় বড় করে বলল, প্রতিশোধ? কিসের প্রতিশোধ আদনান? একটা 4 বছরের অবুঝ বাচ্চার ওপর তুই কিসের প্রতিশোধ নিলি? আদনান এবার ফুঁফিয়ে কেঁদে উঠল। লোহার হাত করা পড়া হাত দুটো দিয়ে নিজের চোখের জল মোছার চেষ্টা করে ভাঙা রক্তাক্ত গলায় বলল, প্রতিশোধ তোমার ওপর, তোমার ওই অহংকারের ওপর। তালাকের পর যখন এক কাপড়ে রাস্তায় দাঁড়িয়েছিলে, এই আদনান তোমাকে আগলে রেখেছিল। তোমার প্রতিটা প্রয়োজনে নিজের সব কাজ ফেলে দোকান হতে শুরু করে ঘরের বাজার পর্যন্ত এনে দিয়েছে। কোনো দিন নিজের কোনো স্বার্থ খুঁজেনি। আর তার বিনিময়ে কাল তুমি আমার গায়ে হাত তুললে, আমাকে সপাটে চড় মারলে, শুধু এই কারণে যে আমি তোমাকে এত বছর ধরে মনে মনে ভালোবেসেছি, তোমাকে নিজের করতে চেয়েছি। এটাই কি আমার অপরাধ ছিল? আদনানের গলাটা এবার আরো বেশি কেঁপে উঠল। সে কান্নায় ভেঙে পড়ে বলল,
তোমার এই চর আর অপমান আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আমার পুরুষত্বে লেগেছিল। কাল যখন গায়ে হলুদের অনুষ্ঠানে সবাই হাসছিল, নাচছিল, আমার মাথার ভেতর তখন বিষাক্ত আগুন জ্বলছিল। হুট করে দেখলাম ফিওনা বাইরে একা খেলছে। ও যখন আমাকে মামা বলে ডাকলো, আমার চোখের সামনে বারবার তোমার সেই চর মারা দৃশ্য আর অপমানের কথাগুলো ভেসে উঠল। মনে হলো ও তোমার মেয়ে, ওর মাধ্যমেই তোমাকে যন্ত্রণা দিতে পারবো, প্রতিশোধ নিতে পারবো। আমার মাথাটা পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল বেলিয়াপা। প্রতিশোধের নেশায় আমি এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলাম যে ও একটা 4 বছরের বাচ্চা। আমি ভুলে গিয়েছিলাম ও আমার কতটা আদরের ছিল। আমি আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। মাফ শব্দ মুখে আনতে পারছি না। ফিওনার সাথে আমি, হায় খোদা। শেষের কথাটা বলতে বলতে আদনানের কণ্ঠস্বর বুঝে এলো। সে আর বেলি চোখের দিকে তাকাতে পারল না। আবার মাথা নিচু করে ডুকরে কেঁদে উঠল। বেলি আর একটা শব্দ উচ্চারণ করতে পারল না। তার চারপাশে চেনা পৃথিবীটা যেন এক নিমিষে ভেঙে চুরমার হয়ে ধুলোয় মিশে গেল। যে বিশ্বাসের ওপর ভর করে সে বেঁচেছিল, সেই বিশ্বাসটাই আজ তাকে জীবন্ত কবর দিয়ে দিল। সে পাথরের মতো দাঁড়িয়ে রইল, আর তার চোখ দিয়ে টপ টপ করে ঝরতে লাগলো নোনা জল। পুলিশ আদনানকে ধরে নিয়ে যায়। বেলি শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। দুনিয়াটা যত না কঠিন, দুনিয়ার মানুষগুলো আরো কঠিন। জীবন তাকে আরো একবার শিক্ষা দিল। মায়ের নরম হাতটা শক্ত করে ধরে ছোট ছোট পায়ে এগিয়ে যাচ্ছে ফিওনা। পরনে তার নীল সাদা স্কুল ড্রেস, পিঠে ছোট্ট একটা লাল রঙের ব্যাগ। স্কুলের প্রথম দিন কি হলো, কোন ম্যাডাম তাকে আদর করলো, আর কোন বন্ধুর সাথে সে টিফিন ভাগ করে খেলো, সব গল্প এক নাগাড়ে করে যাচ্ছে সে। বেলি পরম মমতায় মেয়ের সে আধো আধো কথার গল্প শুনছে। জমের দুয়ার থেকে ফিরে এসেছে তার মেয়েটা। দেখতে দেখতে কেটে গেছে দীর্ঘ 3টি মাস। হাসপাতালে সেই বিভীষিকাময় দিনগুলো আর ডাক্তাররা আপ্রাণ চেষ্টার পর ফিওনা এখন অনেকটাই সুস্থ। সেই ভয়ঙ্কর ট্রমা কাটিয়ে ওঠার পর বেলি আর এক মুহূর্ত দেরি করেনি। মেয়েকে একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে, যেন বাচ্চাদের সাথে থেকে বিষাক্ত স্মৃতি মনে না পড়ে। তবে বেলি এখন আর আগের মতো নিজের কাজে তেমন মন দিতে পারে না। বাইরে ছোটাছুটি কমিয়েছে, তবে অনলাইনের বিজনেসটা সে ছাড়েনি। ঘরে বসে বসেই করে। ফিওনাও সামনেই থাকে। টিউশনিগুলো কমিয়ে দিয়ে 2টো করেছে। তাও বাচ্চারা ঘরে আসছে বিদায় পড়াচ্ছে, না হলে সেটাও ছেড়ে দিত। দোকানে আয়েশার স্বামীকে রেখেছে কর্মচারী হিসেবে। সেই হিসেবে আশ্বস্ত থাকলেও সে এখন পুরোপুরি কাউকে বিশ্বাস করে না। সময় পেলেই ফিওনা যখন স্কুলে থাকে সে সময় তদারকি করে। ফিওনাকে স্কুলে নিয়ে আসা, দিয়ে আসা, সর্বক্ষণ সারাদিন সে ছায়ার মতো মেয়ের সাথে লেগে থাকে। একটা মুহূর্তের জন্য তাকে চোখের আড়াল হতে দেয় না। এই 3 মাসে বেলি নিজের জীবন থেকে সবচেয়ে বড় শিক্ষাটা পেয়েছে। সে এখন প্রতিদিন নিয়ম করে ফিওনাকে গুড টাচ আর ব্যাড টাচ সম্পর্কে সচেতন করছে। কোন স্পর্শটা আদরের আর কোনটা বিপদের তা খুব সহজ করে মেয়েকে বোঝাচ্ছে, এবং ব্যাড টাচের আভাস পেলে কি করতে হবে, অপরিচিত থেকে চেনা মানুষদের ব্যবহার সব শিখাচ্ছে। বেলির বুকের ভেতর তখন একটা সুপ্ত হাহাকার মোচড় দিয়ে ওঠে। এই শিক্ষাটা যদি সে আরো আগে তার পুতুলটাকে দিতে পারত, তবে হয়তো 4 বছরের এই নিষ্পাপ বাচ্চার উপর দিয়ে এত বড় কালবৈশাখী ঝড় বয়ে যেত না। চিৎকার করে হলেও হয়তো সেদিন বেঁচে যেত। স্কুল থেকে তাদের বাসায় ফিরতে বড়জোর 10 মিনিট সময় লাগে। মা মেয়ে দুজনে গল্প করতে করতে ফুটপাত ধরে হাঁটছিল। হুট করে ফিওনা বেলির আঁচল টেনে ধরে বলল, জানো আম্মু, এই স্কুলের সামনে না একটা ভিখারি আঙ্কেল বসে থাকে। আমাকে রোজ চকলেট খেতে ডাকে, কিন্তু আমি তো গুড গার্ল, আমি খাই না। মেয়ের মুখে চকলেটের কথা শুনেই বেলির ভেতরে চেনা আতঙ্কটা আবার চারা দিয়ে উঠল। সে ফিওনার হাতটা আরো শক্ত করে ধরে সতর্ক গলায় বলল, একদম ঠিক করেছো মামুনি। চেনা হোক বা অচেনা, রাস্তার কোনো আঙ্কেলের কাছ থেকে কখনো কোনো খাবার বা চকলেট নেবে না। আম্মু সামনে না থাকলে কেমন? ফিওনা মাথা নেড়ে সায় দিল। ক্লাস কেমন হয়েছে আজকে? ম্যাম কি পড়িয়েছে? মা, বাবা, পরিবার এসব নিয়ে গল্প করেছে আজকে, বই পড়ায়নি। আমায় জিজ্ঞেস করছিল, জানো আম্মু, আমার বাবা তো হারিয়ে গেছে, আমি বলতে পারিনি, আমার খুব খারাপ লেগেছে। বেলি নিশ্চুপ। কি বলবে ভাষা নেই মুখে। কথা বলা শেখা থেকে ফিওনা তার বাবাকে খোঁজে। অন্য বাচ্চাদের বাবার সাথে খেলতে দেখে মেয়েটা মাকে এসে জ্বালায়। বেলি বলেছে বাবা হারিয়ে গেছে, হারিয়ে যাওয়া মানুষ ফেরত আসে না। অবুঝ মেয়েটাকে এসব বলে দমিয়ে রেখেছে।
কিন্তু যখন বুঝের হবে তখন সে কি বলে বুঝ দিবে? সত্যিটা জানার পর মেয়ের নিশ্চয়ই বাবার জন্য ঘৃণা ব্যতীত কিছুই আসবে না। তার চেয়ে ফিওনার অজানাই থাক তার বাবা। আম্মু, আজ চিকেন খাবো। বেলি মুচকি হেসে মেয়েকে আশ্বস্ত করে, চিকেন তোমার এত ফেভারিট সোনা। ঠিক আছে আম্মু, বানিয়ে দিব। তবে একটা শর্ত আছে। ফিওনার ভ্রু দুটো কুঁচকে আসলো, ঠোঁট উল্টিয়ে মাকে শুধোয়। কি শর্ত আম্মু? তোমাকে আজকে হোমওয়ার্ক দ্রুত শেষ করতে হবে। পারবে? পারবো আম্মু। ওলে বাবালে, আমার লক্ষ্মী মেয়েটা। ঠিক তার পরের মুহূর্তে সে রাস্তার এক কোণের দিকে ফিওনা আঙুল উঁচিয়ে ফিসফিস করে বলল, ওই যে আম্মু, ওই যে দেখো, ওই ভিখারি আঙ্কেলটা। বেলি মেয়ের আঙুলের ইশারা ধরে রাস্তার ওপারে তাকালো। একপাশে ধুলোবালির মধ্যে মাথা নুয়ে বসে আছে এক জীর্ণ শীর্ণ ভিখারি। বড় বড় উস্কো খুস্কো চুল আর জট পাকানো দাড়ি গোফে মুখটা প্রায় ঢাকা। কিন্তু সে অবয়বটা বেলির বড্ড চেনা ঠেকল। বুকের ভেতর এক তীব্র কৌতূহল অনুভব করে বেলি ধীর পায়ে রাস্তা পার হয়ে লোকটার সামনে গিয়ে দাঁড়ালো। বেলির ছায়া সামনে পড়তেই লোকটা ধীরে ধীরে তার নুয়ে থাকা মুখটা উঁচিয়ে ধরল। চোখের পলকে চার জোড়া চোখ স্তব্ধ হয়ে গেল। কোনো কথা নেই, চারপাশটা যেন আচমকা নিঝুম হয়ে গেল। জীর্ণ পোশাকে ক্রাচে ভর দিয়ে বসে থাকা এই মানুষটা আর কেউ নয়, ফারহান। ফিওনা তখনও অবুঝের মতো ফারহানের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, আঙ্কেল, কেমন আছো? ফারহান কোনো উত্তর দিতে পারল না। তার শুকনো ফেটে যাওয়া ঠোঁটের কোণে একচিলতে মলিন করুণ হাসি ফুটে উঠল। সে তৃষ্ণার্ত চোখে প্রথমে ফিওনার ফুটফুটে মুখের দিকে তাকালো, তারপর চোখ তুলে চাইলো বেলির দিকে। ভাঙা ধরা গলায় ফারহান বলল, এ এ তোমারই মেয়ে, তাই না বেলি? সেজন্যই হয়তো চেনা রাস্তা দিয়ে যখনই ও হেঁটে যেত, আমার বুকটা কেমন যেন করে উঠত। এত চেনা লাগতো ওকে। হাজার হোক, আমারই তো রক্ত, আমারই তো অংশ। ফারহানের মুখে এই কথা শুনে বেলি কি বলবে, কেমন প্রতিক্রিয়া দেখাবে, সব যেন এক নিমিষে ভুলে গেল। তার চোখের সামনে অতীত আর বর্তমানের দুটো ভিন্ন ছবি ভেসে উঠল। আজ যদি সবকিছু ঠিক থাকতো, ফারহান যদি সেদিন পরনারীর মোহে অন্ধ হয়ে নিজের পায়ে নিজে কুড়াল না মারত, তবে আজ এই পড়ন্ত দুপুরে ফিওনার হাত ধরে ফারহানও তাদের পাশাপাশি হাঁটতো। বাবা মায়ের যৌথ আদরে মেয়েটা কত ভালো থাকতো, কত সুন্দর গোছানো একটা সোনার সংসার হতো তাদের। আর সবচেয়ে বড় কথা, ফারহানের ছায়া থাকলে হয়তো ফিওনাকে জীবনের ওই জঘন্য নরকীয় পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। কিন্তু আজ তার কিছুই হয়নি। শুধু এই একটা মানুষের ভুলের জন্য আজ তাদের পুরো জীবনটা তছনছ হয়ে গেছে। নিজের অজান্তে বেলি চোখ ফেটে জল চলে এলো। সে আলগোছে চোখের জলটা সামলে নিয়ে এক অদ্ভুত অস্ফুট স্বরে বলল, ও আমার এবং তোমার মেয়ে হতে পারতো ফারহান, কিন্তু ওটা আজ আর সত্যি নয়। ও এখন হয়েছে শুধু আমার মেয়ে, কেবলই আমার মেয়ে। ফারহান এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, আমারই দোষ। যাক, মেয়েটা ভালো থাকুক, জীবনে কাউকে নিয়ে এগিয়ে গেছো, তাই না? শেষের কথাটা বলতে গিয়ে ফারহানের গলা কাঁপলো। বেলি চোখে চোখ রেখে উত্তর করলো, 4 বছর যখন একাই এগুতে পেরেছি নিজের পায়ে, বাকি জীবনও পারবো। সঙ্গীহীন জীবন আরো সুন্দর, কোনো কষ্ট কিংবা কিছুই নেই। অতীত থেকে তো শিক্ষা নিলাম, বাঁচার জন্য আমার সন্তান আছে, বেঁচে থাকার জন্য কর্ম আছে, আর কি চাই? ব্যাস, আমার জীবন এতেই সুন্দর। তবে কোনোদিন ভাবিনি এই জীবনে আবার কোনোদিন তোমায় এভাবে দেখব। ফারহান একটা দীর্ঘশ্বাস ফেলে শূন্য দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে বলল, বাড়িওয়ালা ঘর থেকে তাড়িয়ে দিল, তারপর ওই বস্তি থেকেও আমাকে ভাগিয়ে দেওয়া হলো, কিন্তু এই শহরটা আর ছাড়তে পারিনি বেলি। ফুটপাতে পড়ে থাকতে থাকতে 4 বছর পর আজ এভাবেই একই শহরে আবার দেখা হয়ে গেল। মা আর আঙ্কেলের ভেতরের কথোপকথন মন দিয়ে শুনছিল ছোট্ট ফিওনা। বাচ্চাদের মন খুব সংবেদনশীল হয়। সে কিছু একটা আঁচ করতে পেরে বেলির হাত ধরে টান দিয়ে বলল, আম্মু, এই আঙ্কেলটা ওসব কি বলতে? আমার বাবা কই আম্মু? মেয়ের এই আচমকা প্রশ্নে বেলির বুকটা কেঁপে উঠল। সে এক পলক ফারহানের সে আশাবাদী তৃষ্ণার্ত চোখের দিকে তাকালো, যে চোখে একজন অপরাধী বাবা তার সন্তানের স্বীকৃতি খোঁজার শেষ চেষ্টা করছে। কিন্তু বেলি আর দুর্বল হলো না। সে শক্ত মুখে ফিওনার দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বলল, তোমার মাও আমি, বাবাও আমি মামুনি। তোমার বাবা অনেক আগে আমাদের ছেড়ে বহু দূরে হারিয়ে গেছে। যে হারিয়ে যায় নিজ ইচ্ছায়, সে আর কোনোদিন ফিরে আসবে না।
তোমার বাবাও আর আসবে না ফিওনা। মাই তোমার সবকিছু। ফারহান পাথরের মতো বসে থেকে সব শুনলো। তার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে দাড়ি বেয়ে মাটিতে পড়তে লাগলো। নিজের সন্তানকে সামনে পেয়ে চিৎকার করে বলতে পারলো না, আমি তোর সে অভাগা পিতা। সে অধিকার সে নিজের হাতে বহু আগেই পুড়িয়ে ছাই করে দিয়েছে। বেলি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে চাইল না। সে ফিওনার হাত ধরে তাড়া দিয়ে বলল, চলো মামুনি, দেরি হয়ে যাচ্ছে। বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে পড়তে বসতে হবে। তারা যখন হাঁটা শুরু করলো, ফিওনা যেতে যেতে বারবার পেছন ফিরে সে আঙ্কেলটার দিকে তাকাচ্ছিল। বাচ্চা মেয়েটার কোমল মনে কেন জানি ওই ছন্নছাড়া ভিক্ষুকটার জন্য এক অদ্ভুত মায়া জেগে উঠছিল। ফারহানা পলকহীন চোখে এক বুক হাহাকার নিয়ে তার চলে যাওয়া সন্তানের পিঠের দিকে তাকিয়ে রইল, যতক্ষণ না তারা চোখের আড়াল হয়। বেলি মেয়ের এই পেছন ফিরে তাকানোটা লক্ষ্য করলো। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। ঝট করে ফিওনাকে রাস্তার মাঝখানে দুই বাহুতে জড়িয়ে একদম কোলের ওপর তুলে নিল। মেয়ের চুলে নিজের মুখটা লুকিয়ে ফারহানের অলক্ষ্যে সে নিজের চোখের শেষ নোনা জলটুকু মুছে নিল। এই জীবন, এই বিগত কয়েক বছরের ঝড় তাকে অনেক কিছু শিখিয়েছে। মানুষ চিনিয়েছে, কোনটা আসল আর কোনটা নকল তা আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে। কাছের মানুষ কিভাবে দূরের হয়ে যায় আর দূরের কেউ কিভাবে আপন হয়ে বুকের ভেতর থেকে যায় তা শিখিয়েছে। ভালোবাসার নামে কত মিথ্যে থাকে, কত প্রতিশ্রুতি মাঝপথে ভেঙে ধুলো হয়ে যায় তা শিখিয়েছে। এখন আর বেলির কোনো অভিযোগ নেই, কারোর জন্য অপেক্ষা নেই, কোনো পুরুষ মানুষের প্রয়োজনও নেই, কারণ দিনের শেষে পৃথিবীটা তার কাছে ছোট হয়ে এসে থেমেছে শুধু একটা মানুষের মাঝে, তার মেয়ে। এই ছোট্ট হাতটাই এখন তার বাঁচার কারণ, তার ঘরে ফেরার তারা, তার নতুন সকাল। হয়তো বেলির জীবনটা গল্পের মতো সুন্দর না, এখানে প্রেমিক নেই, রঙিন সমাপ্তি নেই, নেই কারো হাত ধরে বেঁচে থাকার প্রতিশ্রুতি। তবুও তার জীবন সুন্দর। জীবনের বাকি পথটুকু না হয় সে নিজের এই মেয়েটাকে নিয়ে পাড়ি দিয়ে দেবে। বেলি শক্ত পায়ে সামনে হাঁটতে লাগলো। পেছনে পড়ে রইল বহু পুরনো এক জীবন, বহু না বলা কান্না, আর সামনে একটা ছোট্ট হাত শক্ত করে ধরে এগিয়ে চলা এক লড়াকু মায়ের নতুন পৃথিবী। বেলি ফুল বড্ড নিভৃতে, নিঃশব্দে ফোটে, অথচ তার তীব্র সুবাস চারপাশের বাতাসকে আকুল করে তোলে। বেলিদের জীবনটাও ঠিক তেমন। হাজারো ঝড়ের রাতে পাপড়ি ছিঁড়ে গেল, তার ভেতরের সুবাসটুকু কেউ কেড়ে নিতে পারে না। পুরুষতান্ত্রিক সমাজের তৈরি করা নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মিথ্যে সম্পর্কের মায়া ঝেড়ে ফেলে বেলি আজ এক মুক্ত বিহঙ্গ। তার এই জীবনের রীতিকথা লেখা হয়েছে, হবে এবং হয়ে থাকবে কেবলই এক লড়াকু মা ও তার সন্তানের অস্তিত্বের লড়াই। আমাদের চারপাশে চেনা ভিড়েও হয়তো এমন কত শত বেলি প্রতিদিন একলা লড়ে যাচ্ছে নিজের সন্তানের জন্য। ভালো থাকুক পৃথিবীর সব লড়াকু মায়েরা, যারা একাই এক একটা গোটা সংসার, আস্ত একটা আকাশ। অতীতের সব কান্না ধুয়ে মুছে গেছে সব গ্লানি, মায়ের বুকে রইল জমা মেয়ের হাসির খনি। ঝড়ের পরে নীরব সকাল, রোদ্দুর এসে হাসে। মা মেয়ের এই ছোট্ট পৃথিবী ভালোবাসায় ভাসে। মায়ের বুকে গড়ে উঠুক মেয়ের নিরাপদ পৃথিবী, কারণ নিজের জন্য নয়, শুধু মেয়ের জন্যই বাঁচে নিরবধি। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।